আসসালামু আলাইকুম। ক্লাস 8 বিজ্ঞান বইয়ের এই 2025-এর সিলেবাস অনুসারে 11 নম্বর অধ্যায়টা হচ্ছে আলো। এবং এই যে আলো শিক্ষা বা আলো নিয়ে স্টাডি করার জার্নিটা যে শুরু হইলো, এটা 9-10-এও থাকবে, ইন্টারমিডিয়েটেও থাকবে। তো তোমরা ক্লাস 8-এর লেভেল অনুসারে যতটুকু বইয়ে মানে পাঠ্য বইয়ে আলাপ করা হয়েছে বা পাঠ্য বইয়ে দেওয়া হইছে, ঠিক সেই রকম চিন্তা ভাবনা করে আমি আজকে কথা বলবো। যদিও এই একটা শব্দ নিয়ে আলাপ করলে আজকে থামা যাবে না, কিন্তু থামতে তো হয়, আমাদের সিলেবাসের মধ্যে আটকাতে হয়। সো আমরা এখন যে আলাপটা করব সেটা হচ্ছে ক্লাস 8-এর পরীক্ষার আগে তোমরা যারা লেখাপড়া করছো বা ক্লাস 8-এর বিজ্ঞান বিভাগে তোমরা যারা এখন আমার এই ভিডিওটা দেখে লেখাপড়া করবা বা কোনো শিক্ষক যদি দেখে থাকেন, আপনাদের উপরে আল্লাহ তাআলার রহমত বরকত নাজিল হোক। তো আমরা আজকে যে আলো অধ্যায়টা পড়া শুরু করলাম, তাহলে আমার টার্গেট থাকবে যে আমি আসলে কি জানতে চাই, আমি কি শিখতে চাই। আমার কথা হচ্ছে আমি আজকে প্রথমে জানতে চাই হচ্ছে বা অ্যাকর্ডিং টু দ্য সিলেবাস এখানে আমি জানবো আলোর প্রতিসরণ কি জিনিস। আলোর প্রতিসরণ, সরণ, এই যে এইখানে একটা শব্দ আছে না, সরণ। তো এইখানে তুমি একটু চিন্তা করবা, এই সরণ শব্দটার মানে হলো সরে যাওয়া। সরে যাওয়া তার মানে তুমি একটু ধরে নিবা যে আলো সরে যায়। আলো কেন সরে যায়, সরে যাওয়ার রিজনটা কি? তো সরে যে যায় তার মানে কি? আলো তো সোজা পথে যাওয়ার কথা। আলো সোজা পথে যাওয়ার কথা, একেবারে সহজ সোজা পথে, মানে একদম সোজা পথে আলো যাবে। আলো কোনো দিক পরিবর্তন করবে না, একেবারে সমান্তরালভাবে আলো যাবে। তো এখানে এসে আমরা কি শিখবো? আলো সরে যায় কেন? যখন মাধ্যম চেঞ্জ হবে তখন আলো সরে যাবে। এই যে সরে যাওয়ার ঘটনাটা যে ঘটে, এটা আমাদের জীবনে, বাস্তব জীবনে কিভাবে প্রয়োগ হচ্ছে এটা আমরা খেয়াল করব আজকে। এবং আজকে আমাদের পড়ালেখার টার্গেট কেবলমাত্র পাশ করা না, বা হ্যাঁ, এসএসসি পরীক্ষায় তোমরা সামনে গিয়ে এটা পাবা, জুনিয়র বৃত্তি পরীক্ষায়ও তোমরা এই সম্পর্কে প্রশ্ন পাবা, কিন্তু আগে ফিল করো। তোমরা জানো আমার প্রত্যেকটা চ্যাপ্টারের যেই ক্লাসগুলা যাচ্ছে এবং যে স্লাইডগুলো যাচ্ছে, সেই স্লাইডে সকল কিছু দেওয়া আছে। একটা চ্যাপ্টারের কি কি সিকিউ আসতে পারে, কি কি এমসিকিউ আসতে পারে, কি ধরনের ছোট প্রশ্ন আসতে পারে, সব কিছু এই স্লাইডে দেওয়া আছে। এই যে আমার যে স্লাইডটা, এটা অ্যারাউন্ড হচ্ছে আজকের স্লাইডটা হচ্ছে অ্যারাউন্ড 47টা স্লাইড। এবং এই 47 স্লাইডের যেই ম্যাটেরিয়াল এবং যে কন্টেন্ট এখানে আছে, একটা স্টুডেন্ট যদি ভালো মতো এটা পড়ে, আমার বিশ্বাস যে কোনো স্টুডেন্টও আটকাবে না। কোনো টিচার যদি পড়ে স্টুডেন্টকে পড়ায়, উনিও স্টুডেন্টকে ভালো সার্ভিস দিতে পারবেন। তাহলে এরকম স্বচ্ছ সরল পথে চলতে থাকে। তাহলে এটা আমরা আজকে শিখব। এবার দ্বিতীয় পয়েন্ট যেটা শেখা উচিত সেটা হচ্ছে আলোর প্রতিসরণের সূত্র। ওই একই কথা, একটা জানতে গেলে তো এটা জানাই লাগবে। আলোর প্রতিসরণের সূত্র আমাদের বোঝা লাগবে। যদিও এই চ্যাপ্টারে আলোর প্রতিফলন নিয়ে কোনো কথা নাই, কিন্তু তোমরা ক্লাস 9-10-এ উঠলে আলোর প্রতিফলন নিয়ে স্টাডি করবা। তারপরে 3 নাম্বার পয়েন্ট হচ্ছে আমাদেরকে একটু করে উত্তল লেন্স বুঝতে হবে। উত্তল লেন্স বুঝতে হবে। এবং এই যে উত্তল লেন্স আমরা বোঝার চেষ্টা করতেছি, এই উত্তল লেন্স বুঝলে আমরা ম্যাগনিফাইং গ্লাস বুঝতে পারবো। ম্যাগনিফাইং গ্লাস, তো এটা উত্তল লেন্স বা এটা হচ্ছে ম্যাগনিফাইং গ্লাস। ম্যাগনিফাই এই শব্দটার, এটা একটা ইংরেজি শব্দ, ম্যাগনিফাইং গ্লাস। তো এই গ্লাস একটা ইংরেজি শব্দ। তো এইটাকে আমরা বাংলায় লিখতেছি, কারণ হইল আমাদেরকে বোঝা লাগবে যে ম্যাগনি, ম্যাগনি এই যে শব্দটা, খেয়াল করো, ম্যাগনিফিকেশন এই শব্দটার মানে হচ্ছে বিবর্ধিত বা বড় হওয়া। বিবর্ধিত বা বড় হওয়া। তাহলে ম্যাগনিফাই মানে হচ্ছে বড় হওয়া, ম্যাগনিফিকেশন বড় হওয়া, বিবর্ধিত হওয়া, ম্যাগনিফিকেশন গেল এটা। এর পরের পয়েন্ট হচ্ছে 4 নাম্বার পয়েন্ট, উত্তল লেন্স মানে কি? ম্যাগনিফাইং গ্লাস। এখন এটা পড়ার পর আমাদেরকে আরেকটা জিনিস জানা লাগে, সেটা হচ্ছে মানব চক্ষুর গঠন। আমরা এটাকে একটু অ্যানিমেশন দিয়ে বোঝার চেষ্টা করব যে আমাদের চোখ আসলে কেমন। এবং যেহেতু আলো নিয়ে কথা বলা হচ্ছে,
তাই মানুষের চোখের গঠন এখানে আসবে। খুবই স্বল্প পরিসর আমরা শিখব। আর হচ্ছে ক্যামেরা, এবং এই যে ক্যামেরা, এটা তো একটা ডিজিটাল ডিভাইস। তো এখন তোমাদের সিলেবাসে যে ক্যামেরা আলাপ করা হয়েছে, এখনকার দুনিয়া এই ক্যামেরায় কাজ হয় না। এখনকার দুনিয়া অনেক অ্যাডভান্স হয়েছে। এখনকার দুনিয়া এত বড় পিক্সেল হিসাব করে ছবি কমিউনিকেট করে, যেটা এই লেখাপড়া করে 2025-এ পৃথিবীর সাথে কমিউনিকেট করা যাবে না। সো যদিও এটা সিলেবাসের মধ্যে আছে, আমরা পড়তে বাধ্য হচ্ছি, কিন্তু এখনকার পৃথিবী এত ফাস্ট যে এই পৃথিবীর যে কমিউনিকেশন, এই পৃথিবীর যে যন্ত্রাংশ ব্যবহৃত হচ্ছে এখানে আইওটি এবং মানে ইন্টারনেট অফ থিংস, তার সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেগাপিক্সেলের খেলাধুলাকে বুঝতে হবে। তো এটার জন্য তো আসলে আরও সময় লাগবে, এটা অনেক জটিল লেখাপড়া। তো সেটা বোঝার জন্য আগে ব্যাকগ্রাউন্ডে এটা একটু জেনে যাওয়া দরকার, ঠিক আছে? বাট টু বি অনেস্ট, এগুলো খুবই ব্যাকডেটেড লেখাপড়া। এখানে যা আছে এই ব্যাকডেটেড লেখাপড়াটা আসলে 2025-এ বড়ই বেমানান, কিন্তু তারপরে বলতে হচ্ছে। সো এরপরে আমাদের আজকের টার্গেটটা হচ্ছে আমরা সিকিউ এবং এমসিকিউ পড়ব, সো যেগুলা পরীক্ষায় আসার মতো। তাহলে ঠিক আছে, শুরু করে দিলাম। এখন প্রতিসরণ শব্দটার মানে হচ্ছে আলো সরে যায়, বাঁকা হয়ে যায়। দেখা গেছে আলো মানে তুমি যদি লাইন বলো যে এক স্বচ্ছ, হ্যাঁ, সমসত্ব মাধ্যম থেকে, এক স্বচ্ছ সমসত্ব মাধ্যম থেকে অন্য কোনো স্বচ্ছ সমসত্ব মাধ্যমে, স্বচ্ছ সমসত্ব মাধ্যমে গেলে, হ্যাঁ, গেলে আলোর দিক পরিবর্তন হয়। মানে আমি যদি সহজ লাইনে বলি, এগুলো সব লেখা আছে, সংজ্ঞা পিছনে সব লেখা আছে, মানে এই স্লাইডের শেষের দিকে সব কিছু দেওয়া আছে। আমি মুখস্থ করার পক্ষে না বিজ্ঞান, আমি বোঝার পক্ষে। মুখস্থ করার টপিক পিছিয়ে দিয়ে রাখছি, তোমরা যারা মুখস্থ করো দেখে নিও, কিন্তু আগে বোঝো। স্বচ্ছ সমসত্ব মাধ্যমে গেলে আলোর দিক পরিবর্তন হয়। আলোর কি দিক পরিবর্তন হয়? আলোর দিক পরিবর্তন হয়। এ ঘটনাকে আলোর প্রতিসরণ বলে। আলোর প্রতিসরণ বলে। বিষয়টা কেমন আসলে? বিষয়টা হচ্ছে আলোর প্রতিসরণটা হইলো, মনে করো এটা হচ্ছে বিভেদ তল। বিভেদ তল কি আগে বোঝো, বিভেদ তলটা কি আগে বোঝো। মনে করো একটা কমন সেন্স অ্যাপ্লাই করো, কমন সেন্স। ধরো আমি কমন সেন্স লাগবে সবার আগে। ধরো আমি একটু বোঝার চেষ্টা করলাম, রিফ্র্যাকশন অফ লাইট। আমি একটা ছোট্ট সার্চ দিলাম, তো সার্চ দেওয়ার পর আমার সামনে কিছু ইমেজ আসলো। এখন ইমেজের মধ্যে একটা ইমেজ চিন্তা করি, একটা রিয়েল ইমেজ চিন্তা করি। ধরো মানে সিম্পল একটা ছোট্ট একটা ইমেজের চিন্তা করি। ধরো এইটা একটা গ্লাসের মধ্যে পানি আছে, গ্লাসের মধ্যে পানি আছে। তো গ্লাসের মধ্যে পানি থাকতেই পারে। তো এই জায়গাটাতে গ্লাসে যে পানি রাখলাম, তো পুরোটা তো বাতাস উপরে। তাহলে এই যে মাঝখানের যে জায়গাটা, যেখানে পানির উপরের পৃষ্ঠ আর বাতাস একটা জায়গায় স্পর্শ করছে, এই জায়গাটা হচ্ছে বিভেদ তল। বিভেদ অর্থাৎ যে অংশটা দুইটা মাধ্যমকে আলাদা করছে, এটা হচ্ছে বিভেদ তল। তুমি একটু ছবিটার দিকে তাকাও। এই ছবিটার দিকে তাকাইয়া আসলে তুমি যখন একটা পেন্সিলকে পানির নিচে ডুবাবা এবং তুমি ওই পাশ থেকে দেখবা যে পেন্সিলটাকে একটু বাঁকা দেখা যায়। এই যে বাঁকা দেখা যে যায়, এই যাওয়াটার রিজনই আমরা আজকে পড়বো, অ্যান্ড দ্যাটস কল আলোর প্রতিসরণ। তো এই যে বিভেদ তল, এই যে দাগটা, এই যে আমি এখান দিয়ে যে দাগটা দিছি না, এই দাগটা হচ্ছে এই যে এইটা, এই দাগটা হচ্ছে এইটা, এটা হচ্ছে একেবারে সমান সমান হবে। তাহলে এই বিভেদ তলের উপর একটা অভিলম্ব যদি কল্পনা করতে হয়, অভিলম্ব হচ্ছে একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হইতে হবে। তো তুমি ইমাজিন করো যে এই মাধ্যমটা হইল বাতাস, এই যে উপরের যে অংশটা হচ্ছে বাতাস, আর এই নিচে হচ্ছে পানি, নিচে হচ্ছে পানি। তুমি একটু ইমাজিন করো। আবার এইটাকেও ধরো যে এটা একটা বিভেদ তল, এটা একটা বিভেদ তল, হ্যাঁ, আমি ধরলাম। এবং
ইমাজিন করো যে এটা হচ্ছে অবিলম্ব, এটা অবিলম্ব। তো এখন আমি একটা হিসাব করে নিলাম কি, যে এবার এইটা হচ্ছে পানি হবে, আমি ধরলাম এইটা হচ্ছে পানি এবং এইটা হলো বাতাস। তা আমি জাস্ট এটা ইমাজিন করো ঠান্ডা মাথায়, বাতাস তো হালকা, পানি ভারী না? বাতাসের তুলনায় তো পানি ভারী। তাহলে এই যে আমি এখানে বাতাস লিখলাম, তাহলে এইটাকে আমি একটু ভালোবেসে শর্ট করে কি বলতে পারি? এটা হচ্ছে হালকা মাধ্যম। আমি এটা বলতে পারি না? হালকা মাধ্যম। এটা কিসের বেসিসে হালকা মাধ্যম? পানির তুলনায় হালকা মাধ্যম। আর এইখানে পানিকে আমি বলতে পারি একটা ঘন মাধ্যম। তো যখন আলো একটা মাধ্যম থেকে অন্য আর একটা মাধ্যমে আসবে, সে ফর এক্সাম্পল একটা আলোকরশ্মি এইভাবে বাঁকা হয়ে পড়ছে, বাঁকা হয়ে পড়লো, তির্যক ভাবে পড়লো। শব্দটা কি হবে? তির্যক ভাবে পড়া। তো বাঁকা না হয়ে পড়লে কি হবে? সোজা হয়ে পড়লেও সোজাই যায়, সোজা হয়ে পড়লে সোজাই যায়। যদি সে বাঁকা হয়ে যায় তাহলে তার যাওয়ার কথা ছিল ঠিক এইভাবে, মানে আমি যদি হিসাবটা করি, ওর একদম এইভাবে যাওয়ার কথা ছিল, আলো সোজাসুজি যাওয়ার কথা ছিল না, কিন্তু আলো আসলে এই সোজাসুজি যাবে না, আলো সোজাসুজি যায় না। এই যে যায় না, এইটাই প্রতিসরণ, আলো সরে যায়। তো এখন আলো সোজাসুজি না গিয়ে আলোটা এমনে করে এই ঠিক যে যেই জায়গাটায় আলোটা পড়ছে ওইখান থেকে আলোটা হচ্ছে এই অভিলম্বের দিকে, মানে একটু এই দিকে চলে আসে। বুঝো, লাইনটা একটু বোঝো, আলোটা একটু এই দিকে চলে আসলো। এই যে আলোটা সরে গেল, এখন তুমি বললা যে স্যার আলোটা এই দিকেই সরে গেল কেন? আলোটা তো ওই দিকেও সরে যেতে পারতো। তাহলে আলোটা যদি এই দিকে যাইতো স্যার, এদিকে কি যাবে না? যাইতে পারতো, কিন্তু এই ক্ষেত্রে যাবে না। তার মানে আলোটা এইভাবে এই দিক দিয়ে যাবে না। তাহলে স্যার কেন যাবে না? কারণ হইল ও যে মাধ্যমে আসতেছে, এটা কি পানি মানে ঘন মাধ্যম না? হালকা থেকে ঘনতে আসতেছিল, তখন আলো যে স্পিডে যাইতো, যে গতিতে যাইতো, যে দ্রুতিতে যাইতো, ওর দ্রুতি কমে যায়, আলোর বেগ কমে যায়। এ কারণে আলো একটু অবিলম্বের দিকে আসতে চায় যেন তাড়াতাড়ি যাইতে পারে। এই কারণে আলো যে উপরে পড়লো, এখানে এই জায়গাটায় যে আলোটা পড়লো, হ্যাঁ, তো এইখানে যে কোণ সৃষ্টি হইল, কোণ, কোণ সবসময় অবিলম্বের সাথে হবে, কোণ সবসময় অবিলম্বের সাথে হবে। এই কোণটার নাম হইল আপতন কোণ, আপতন কোণ। তো যখন আমরা কোনো একটা কিছুকে বলি আপতন, মানে যেটা পড়লো, কোণ, তো কোণ এটাকে ইংলিশে বলা হয় ইনসিডেন্স অ্যাঙ্গেল, ইনসিডেন্স অ্যাঙ্গেল অথবা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। তাহলে আই মানে ইনসিডেন্স, পড়লো, আপতন যেটা পতিত হইল, যেটা পড়লো, তাহলে পড়লো যে আমি এটা বুঝবো কেমনে? একটা তীর চিহ্ন থাকবে। এবং আলোটা যে ব্যাক করলো এইদিকে, তাহলে এইখানে কোনটা সৃষ্টি হবে? কোথায় কোনটা সৃষ্টি হবে? অবিলম্বের সাথে। অবিলম্ব ছাড়া কোনো কোণ হবে না। তাহলে এইটা হচ্ছে আর, এইটার নাম প্রতিসরণ কোণ। তাহলে এইখানে যে কোণটা হচ্ছে এইটার নাম হইল প্রতিসরণ কোণ। এটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন, অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন, অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন, প্রতিসরণ কোণ। তাহলে এটা হচ্ছে আপতন কোণ, এটা হচ্ছে প্রতিসরণ কোণ। ঠিক আছে, এটা আপতন কোণ, এটা প্রতিসরণ কোণ। এবং এই দুইটা কোণ কখনোই সমান হয় না। তার মানে অলওয়েজ মাথা রাখবা, অ্যাঙ্গেল অফ আই আপতন কোণ আর অ্যাঙ্গেল অফ আর, এই দুইটা কখনোই সমান হবে না, সমান হবে না। তাহলে আই মানে ইনসিডেন্স অ্যাঙ্গেল বা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, আর আর মানে প্রতিসরণ কোণ। এবার এই ঘটনাটাকে যদি একটু আমি উল্টায়া দিতাম, ধরো আলো বাতাস থেকে পানিতে আসতেছে না, আলো পানি থেকে বাতাসে আসতেছে। ইমাজিন করো সেম ঘটনাটা, আলো পানি থেকে বাতাসে আসতেছে। তাহলে আলো যদি পানি থেকে বাতাসে আসতো, তাহলে এই যে এটা হচ্ছে পানি, তো পানি থেকে আলোটা আসতেছে, এবং এইখানে আলোর কিরকম হওয়ার কথা ছিল খেয়াল করো, কিরকম হওয়ার কথা ছিল?
হওয়ার কথা ছিল, ধরো হওয়ার কথা ছিল আলোটা সোজাসুজি, ধরো ও যেভাবে আসতেছিল সোজাসুজি এইভাবে আসার কথা, কিন্তু আলো কি এইভাবে আসবে আসবে না। তাহলে উপরের পানিটা তো বাতাসের তুলনায় ঘন মাধ্যম, তো ঘন থেকে হালকায় আসতেছে না, তো ঘন থেকে হালকায় আসলে আলো তো দূরে সরে যাবে, তখন এই আলোটা এইভাবে আসবে, এখান থেকে এইভাবে আসবে। তাহলে এখান থেকে যদি এইভাবে আসে, তুমি একটু ইমাজিন করো, তাহলে এই যে কোণ, এখানে যে কোণটা হইল, এই কোণটা হচ্ছে আপতন কোণ, আর এইখানে যে কোণটা হইল অবিলম্ব থেকে, এই যে এইটা হচ্ছে প্রতিসরণ কোণ। কি কোণ? প্রতিসরণ কোণ। তাহলে আলটিমেটলি ওই যে আইটা, এই যে আই, এটা হচ্ছে আপতন কোণ, আর এইখানে আর এটা হলো প্রতিসরণ কোণ। এইখানেও দেখো আই এর মানের চাইতে কোণ আর এর মান বেশি, আর এইখানে কোণ আই এর মানের চাইতে এখানে কোণ আর এর মান বেশি, কোণ আর এর মান বেশি, তাই না? আর এর চাইতে আই বেশি, আর এখানে আই এর চাইতে আর বেশি। তাহলে এখানে এই দুইটা কোণ কখনোই সমান হবে না। তাহলে এই যে আই, এটাকে আমি কি বলতেছি? এটাকে আমি বলতেছি, এই যে আই, এটাকে আমি বলতেছি আপতন কোণ, আপতন কোণ। আর এই যে এইখানে, এটাকে আমি বলতেছি প্রতিসরণ কোণ, প্রতিসরণ কোণ। আপতন কোণ আর একটা হচ্ছে প্রতিসরণ কোণ। এখন কাহিনীটা হচ্ছে এরকম, এই হচ্ছে এরকম, এই হচ্ছে দুইটা ঘটনাকে আলাদা করলাম। তাহলে কেন আলোর প্রতিসরণ ঘটে? কেন? কারণ কি আলোর প্রতিসরণ কেন হয়? আমি যদি একটা সিম্পল একটা তোমাদেরকে একটা কোয়েশ্চেন করি যে আলোর প্রতিসরণটা কেন হয়? আলো প্রতিসরণ, প্রতিসরণ, হ্যাঁ, কেন হইল? কেন কেন হলো? এটার উত্তর কি? উত্তর হচ্ছে আলো যখন এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে আসে, তখন আলোর বেগের পরিবর্তন হয়। ঘন মাধ্যমে আলোর বেগ কম, হালকা মাধ্যমে আলোর বেগ বেশি। তো আলোর বেগ যখন চেঞ্জ হয়ে যায়, তখন গতিপথ চেঞ্জ হয়ে যায়। সো আলোর বেগ মাধ্যমের ঘনত্বের উপর নির্ভর করে। লাইনটা হচ্ছে এরকম, আলোর বেগ, আলোর বেগ মাধ্যমের ঘনত্বের উপর নির্ভর করে, ঘনত্বের উপর নির্ভর করে। মাধ্যম পরিবর্তন হইলে আলোর বেগের পরিবর্তন হয়, তাই আলো সরে যায়, এবং এইটাই আলোর প্রতিসরণের কারণ। মাধ্যম পরিবর্তন হইলে, মাধ্যম পরিবর্তন হইলে, মাধ্যম পরিবর্তন হলে আলোর বেগ পরিবর্তিত হয়, আলোর বেগ পরিবর্তিত হয়, আলোর বেগ পরিবর্তিত হয়। তো পরিবর্তিত হইলে আলোর গতিপথের দিক পরিবর্তন হয়, তাই গতিপথের হ্যাঁ দিক পরিবর্তন হয়, দিক পরিবর্তন হয়। বুঝতে পারছি? এই হচ্ছে আলোর গতিপথের দিক পরিবর্তনের ঘটনা। তাহলে এই যে উপরেরটা হইলো একটা সিম্পলি একটা ডেফিনিশনের একটা নমুনা। এইটা তো তোমরা যখন লেখাপড়া করবা, তোমরা যখন বিজ্ঞানে লেখাপড়া করবা, তোমরা বুঝে লেখাপড়া করবা। এবার বলো, এই স্লাইড তোমরা যারা দেখছো, কোনো ধরনের ডিফিকাল্টিজ আছে কিনা, কোনো কষ্ট আছে কিনা, কোনো ব্যথা বেদনা আছে কিনা? যদি না থাকে, তাহলে স্যার আলোর প্রতিসরণের ধারণার বিষয়টা এটার সাথে কিভাবে অ্যালাইন করে? তাহলে এই ছবিটা এই কনসেপ্টকে কিভাবে রিফ্লেক্ট করে? স্যার এটা তো কমন কনসেপ্ট, এটা বুঝছি স্যার, এই যে গ্লাসের মধ্যে মানে কিছু একটা দিলে এরকম বাঁকা দেখা যায়। তো দেখা যে যায়, তুমি দেখতেছো কোত্থেকে, এইটা ম্যাটার করে। সো এখন এই ছবিটা কিভাবে আমার এত কথা একটু আগে বললাম সেটাকে রিফ্লেক্ট করে, এটা এখন ব্যাখ্যা করব। মনে করো
তুমি একটা গ্লাসের হিসাব করো, মনে করো যে এইটা একটা গ্লাস, এই যে এইটা গ্লাসটাই চিন্তা করো, এই গ্লাসটা এইটা। এখন ইমাজিন করো যে এখানে পানি আছে, তো পানিটার লেভেলটাকে একটু চিন্তা করি, পানিটার লেভেলটাকে একটু চিন্তা করি। ধরো এইটা হচ্ছে পানির লেভেলটা, তো এখানে পানি আছে, আমি একটু ইমাজিন করে নিচ্ছি এবং আমি হচ্ছে চিন্তা ভাবনা করার চেষ্টা করতেছি। তো একটা আমি এই পেন্সিল দিলাম, তো পেন্সিল যখন দিব, পেন্সিলের নমুনা হচ্ছে ধরো একটা পেন্সিল দিলাম এরকম, বা ধরো যে একটা পেন্সিল দিলাম এইরকম একটা পেন্সিল। তো কাহিনীটা কি হয় স্যার, কাহিনীটা কি হয়, পেন্সিলটা তো স্যার বাঁকা করে দিছি, তো বাঁকা করে দেওয়ার কারণে এরকম বাঁকা দেখা যাবে কেন, মানে এইরকম হয়ে যাবে কেন? এটার রিজনটা হইলো, এটা হচ্ছে তার একটু ভালো ব্যাখ্যা আমি একটা পয়সা দিয়ে দিই, তাহলে আরো সুন্দর হবে। তো দেখো পয়সা, একটা পয়সা ধরো কেমন, ধরো যে একটা পয়সা আমি এখানে একটু কল্পনা করলাম, একটা পয়সা এখানে আছে, এখানে পড়ে আছে, হ্যাঁ ধরো এই পয়সাটা এখানে পড়ে আছে। এখন এই পয়সাটাকে আমি এখান থেকে দেখব, কোত্থেকে, এই যে এই জায়গা থেকে দেখব। মনে করো যে এইটা হইলো আমার চোখ, তো আমি এখান থেকে দেখার চেষ্টা করব। তো বাঁকা থেকে দেখলে কেন এরকম হয়, বাঁকা দেখলে কেন এরকম হয়? বিকজ ইমাজিন করো যে এইটা তোমার বিভেদ তল, এই যে এইটা তোমার বিভেদ তল, বিভেদ তল। তো পয়সা দেখার জন্য পয়সা থেকে আলো তো আমার চোখে যাওয়া লাগবে, আমার চোখ থেকে তো আলো পয়সা পর্যন্ত আসবে না, তো পয়সা থেকে আলো আমার চোখ পর্যন্ত যেতে হবে। তো যাওয়ার জন্য কিভাবে যাবে, ওর যাওয়ার রাস্তাটা হচ্ছে এই যে আলোটা আমার চোখের দিকে যাওয়ার চেষ্টা করতেছে। তো খুব খেয়াল করো, তাহলে এইটা হচ্ছে আমার অভিলম্ব, এইটা হচ্ছে আমার অভিলম্ব। তো আলো তো ঘন থেকে হালকায় যাচ্ছে, যাচ্ছে না, ঘন থেকে হালকা যাচ্ছে। তো ঘন থেকে হালকা যেতে গেলে আলোটা ঠিক যেভাবে যাওয়ার কথা, ইমাজিন করো আলোটার ঠিক যেভাবে যাওয়ার কথা, ও কি আসলে এইভাবে যাবে, সোজা হয়ে যাইতে পারবে? একদম সোজা হয়ে পারবে না, তাহলে একটু বাঁকা হয়ে যাবে। তো যখন বাঁকা হইতে যায় তখনই তো এই তো একটু সরে যায়, বাঁকা হইল না? তো ঠিক একইভাবে এখান থেকে একটু বাঁকা হইল, তো যখন বাঁকা হয়ে গেল, এই যে বাঁকা হইল, ঘন থেকে হালকায় গেল, অবিলম্ব থেকে দূরে সরে গেল। তো দূরে সরে যাওয়ার কারণে চোখের কাছে মনে হয় যে আলোটা বুঝি এইখান থেকে আসতেছে, এখান থেকে আসতেছে, এই যে আলোটা বোধ হয় চোখের কাছে মনে হয় আলোটা এখান থেকে আসতেছে। তখন এই যে পয়সাটা চোখ এইখানে দেখে, এই চোখ পয়সাটাকে এইখানে ফিল করে যেখানে বোধহয় আছে, কারণ ও যখন আলোটা বাঁকা হয়ে যাচ্ছে, বাঁকা রশ্মিটা ফিল করা যায় আলোটা এইখানে থেকে আসতেছে, অ্যান্ড দ্যাটস কল আলোর প্রতিসরণ। তোমরা মাছ ধরতে গেলে টেটা দিয়া মাছ ধরার সময় পানির যেই জায়গাটায় মাছ দেখা যাচ্ছে ওইখানে কিন্তু আসলে মাছটা নাই, মাছটা আরেকটু নিচে আছে। সুতরাং এই এই যে আমি এখন এতক্ষণ বললাম, এটার ব্যাখ্যা হইল পানির নিচে, লাইনটা হচ্ছে একটু ফিল করি, লাইনটা আমি একটু বলি, হ্যাঁ লাইনটা হচ্ছে এরকম, লাইনটা হচ্ছে এইরকম যে পানির নিচে, হ্যাঁ লাইনটা কিরকম খেয়াল করো, পানির নিচে, পানির নিচে, হ্যাঁ যে কোনো কিছুই, যে কোনো কিছুই উপর থেকে, উপর থেকে দেখলে তার প্রকৃত অবস্থান থেকে, তার প্রকৃত অবস্থান থেকে, তার প্রকৃত অবস্থান থেকে আরো উপরে, উপরেই প্রকৃত অবস্থান থেকে কিছুটা উপরে মনে হয়, কিছুটা উপরে মনে হবে। তোমরা যখন 9-10-এ উঠবা, 9-10-এ যখন উঠবা তখন তোমরা এই ম্যাথও করবা, এখান দিয়ে ম্যাথ আছে এবং এখানে ভালো মানের ম্যাথ আছে। তো তখন 9-10-এ গিয়ে তোমরা ম্যাথটা দেখবা যে এখানে ছিল না, তো এটা আরেকটু উপরে আসছে। তো তখন 9-10-এর ম্যাথে গিয়ে দেখবা যে এই ডিস্টেন্সটা কত, এই ডিস্টেন্সটা কত, আমরা এইটাও মেজার করতে পারবো। তখন আমরা এইটাও মেজার করতে পারবো, ম্যাথমেটিক্স করে এটা মেজারমেন্ট করা সম্ভব। কারণ তখন তোমরা আরেকটু উপরে গেলে আরেকটা কনসেপ্ট শিখবা, সেটা হচ্ছে প্রতিসরণাঙ্ক।
প্রতিসরণাঙ্ক, যেটাকে মিউ দিয়ে প্রকাশ করা হয়। এটা ক্লাস 9-এর কনসেপ্ট, 10-এর কনসেপ্ট, মানে একটু অ্যাডভান্স লেভেলে, হালকা। এরপরে ইন্টারে গেলে আরও অ্যাডভান্স লেভেল আছে, অনার্সে গেলে আরও অ্যাডভান্স লেভেল আছে। এটাই হচ্ছে জ্ঞানের যাত্রা। সো এই হলো আলোর প্রতিসরণের ধারণা। আশা করি বুঝছো। কোনো প্রবলেম আছে? কোনো টিচার যদি দেখে থাকেন, আপনারা চাইলে দেখতে পারেন, এইভাবে করে আপনি আপনার বাচ্চাকে বা আপনার স্টুডেন্টকে জ্ঞানটা ডেলিভার করবেন। তাহলে স্যার আমি কি শিখলাম? আমি শিখলাম এটা হচ্ছে বিভেদতল এবং এটা হচ্ছে অবিলম্ব। তাহলে অবিলম্ব এবং বিভেদতলের মধ্যবর্তী কোণের মান অবশ্যই 90 ডিগ্রি, অবশ্যই 90 ডিগ্রি, কোনো কথা নাই। অবশ্যই কত ডিগ্রি? 90 ডিগ্রি। ওকে, আচ্ছা। আলোর প্রতিসরণ কয়টি নিয়ম মেনে চলে? এবার স্যার, এবার একটু বইয়ের মধ্যে আসা লাগবে। এই যে কয়টি নিয়ম যে মাইনা চলে, এই যে তোমার বই না, আলোর প্রতিসরণের যে নিয়ম, এই দেখো আলোর প্রতিসরণের নিয়ম নিয়ে বইয়ে, পাঠ্য বই, এখন আবার পাঠ্য বইয়ে যাইতে হবে, কথা আছে। এখানে যে বকবক করছে, এই বকবকটুকুর নিচের অংশটুকু আমি করি নাই, একটু পরে করবো। যে এখানে আবার এটা নির্গত কোণ আছে, নির্গত রশ্মি আছে। আচ্ছা, ভালো কথা। এখানে কিছু কথা বলা আছে। এখন দেখো এখানে লেখা আছে কয়টা, দেখো 1 2 3 4 5, কয়টা নিয়ম? 5টা নিয়ম। এই যে অ্যাকর্ডিং টু ইউর বুক, এখানে তো 5টা নিয়ম আসে, কিন্তু এটা বানানোর নিয়ম। দেখো কি বলছে, এই যে 5টা নিয়ম না, এই যে এখানে বলছে 5টা নিয়ম। কি বলছে? আচ্ছা, এই লাইনটাকে তোমাদের সামনে একটু তুলে ধরি, হ্যাঁ, তাইলে তোমাদের মজা লাগবে। ধরো আমি এটাকে একটু এখান থেকে কাটলাম, হ্যাঁ, কাটার পরে ধরো এখানে বসায় দিলাম। তো এখানে বসায় দিলাম, এই হচ্ছে আলোর প্রতিসরণ, এই নিয়ম মাইনা চলে, বুঝলাম। আচ্ছা, এইবার আমি হচ্ছে একটু এখানে গেলাম, এইখানে গিয়া সিমিলার ওয়েতে, ও আবার নিচে আবার একটা আলো চলে আসছে, সিমিলার ওয়েতে ধরো আমি এইটারও কাটলাম, এইটারও কাইটা ধরো যে এখানে নিয়ে আসলাম, একটু জাস্ট একটু জানানোর জন্য। তাহলে বোঝা যাবে যে আসলে খেলাটা আসলে কোন জায়গায় হয়েছে। ওকে, ধরো যে আরেকটু চাপাই দিলাম, না আরেকটু চাপাইলাম না, এটারে আরেকটু এই পাশে নিয়ে গেলাম। ওকে, তো একটু ধরো, মানে একটু অ্যাডজাস্ট করতেছে আর কি, মনের সুখে আর কি, মানে অ্যাডজাস্ট করতে গিয়ে পিছেরটা সরে যেতেছে। আচ্ছা, এবারে এটারে একটু এখানে নিয়ে এসে অ্যাডজাস্ট করে দিলাম, মাশাআল্লাহ কত সুন্দর লাগলো। এখন কি বলছে দেখো, আলোকরশ্মি যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে, তখন এটি অবিলম্বের দিকে সরে যায়। এই ক্ষেত্রে আপতন কোণ প্রতিসরণ কোণ অপেক্ষা বড় হয়। কিছুক্ষণ আগে আমি এটা বলছি। আবার আলোকরশ্মি প্রথমে একটি মাধ্যম থেকে, যেমন বায়ু, অন্য মাধ্যমে প্রতিসরিত হওয়ার পুনরায় একই মাধ্যমে বায়ু নির্গত আপতন কোণ ও নির্গত কোণ সমান হবে। এইটা আমি এখনো বলি নাই, কারণ লাস্ট যে টপিকটাতে আলাপ করছিলাম, এই যে এখান দিয়েও যদি বাইর হয়, তাহলে নির্গত কোণ সমান হবে অ্যাকর্ডিং টু দ্য বুক। তো অ্যাকর্ডিং টু দ্য বুক হইলে তাহলে এখানে কি দাঁড়াইলো? নির্গত কোণ সমান। আচ্ছা, আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি এবং আপতন বিন্দুতে দুই মাধ্যমের বিবর্তন অঙ্কিত বিলম্ব একই সমতলে থাকবে। এইটাও একটা লাইন, বিকজ আলো একতলে অবস্থান করতেছে। কেমনে? পরে বুঝাচ্ছি। এছাড়া উপরের পরীক্ষাটির ন্যায় অনুরূপ পরীক্ষণ থেকে দেখা গেছে, আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে, ওই কথাটার উল্টা কথা, ওই কথাটার উল্টা কথা। তো এখানে 5টা পয়েন্ট আছে, এই কারণে এখানে অ্যান্সারটা 5টা হবে অ্যাকর্ডিং টু দিস। আচ্ছা, ঠিক আছে। আপতন কোণের মান 0 ডিগ্রি হইলে, স্যার এটা কিভাবে সম্ভব? আপতন কোণের মান সম্ভব হইল, এইটা অবিলম্ব, সরি বিভেদতল, এইটা হচ্ছে অবিলম্ব। তো অবিলম্বের সাথে বিভেদতল, এটা কি তল? বিভেদতল। খেয়াল করো আমার কথাটা, বিভেদতল। আর এইটা হচ্ছে অভিলম্ব। এখানে কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। এখন যদি আলো যে কোনোভাবে পড়ে, এইভাবে পড়তে পারে, তাহলে কোণ আছে, এইভাবে পড়তে পারে, এইভাবে পড়তে পারে, এইভাবে পড়তে পারে, এইভাবে পড়তে পারে, আলো অনেকভাবে পড়তে পারে, পারে না? পারে। তো এতভাবে যেহেতু পড়ে, কোনোভাবেই তো কোণের মান 0 হবে না। তাহলে প্রত্যেক ক্ষেত্রে কোণের মান যখন 0 হইতে হবে, এইটাও একটা মান আছে, এইটাও একটা মান আছে, এইখানেও মান আছে, এইখানেও মান আছে, এইখানেও মান আছে। তো
তা 0 ডিগ্রি হবে কখন? 0 ডিগ্রি হবে তখনই যখন আলো একেবারে অবিলম্বের দিকে খাড়া পড়বে, খাড়া পড়বে। তাহলে আপতন কোণের মান 0 ডিগ্রি হলে এইটা 0 ডিগ্রি, তার মানে এইটা হচ্ছে 0 ডিগ্রি, তাহলে এইটাও 0 ডিগ্রি। এগুলা কোনোটাই পড়লে এরকম 0 ডিগ্রি হইতো না। তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে 0 ডিগ্রি, এখানে রাইট অ্যান্সার 0 ডিগ্রি। বুঝতে পারছি? তাহলে আপতন কোণের মান 0 ডিগ্রি, এটা এইভাবে হইলে হবে না, একেবারে অবিলম্বের সাথে সরাসরি যদি পড়ে তাহলে এটা 0 ডিগ্রি হওয়া সম্ভব। আলোকরশ্মি কাছ থেকে বায়ু মাধ্যমে প্রবেশের সময় ইমাজিন করো এটা হচ্ছে বিভেদ তল, এটা হচ্ছে অবিলম্ব। এবার আলো কাছ থেকে বায়ুতে আসতেছে, তার মানে অবশ্যই দূরে সরে যাবে। তাহলে কাজ হচ্ছে আপতন কোণ আয়ের চাইতে আপতন কোণ আর বেশি হবে, কারণ কাজ হচ্ছে ঘন মাধ্যম আর বায়ু হচ্ছে হালকা মাধ্যম। তাহলে প্রতিসরণ কোণের মান আপতন কোণের চেয়ে বড়, কথা সত্য। আপতিত রশ্মি প্রতিসরণ অবিলম্বে একই সমতল থাকে, এইটাও কথা সত্য। কাছ থেকে বায়ু মাধ্যমে প্রবেশের সময় পূর্ণ অভ্যুতির প্রতিফলন ঘটে, এই কথাটাও সত্য। কিন্তু তুমি এখন বুঝবে না, কারণ আমি পূর্ণ অভ্যুতির প্রতিফলনের কনসেপ্ট এখনো বলিনি, একটু পরে বলতেছি। তুমি ধরে নাও যে এখানে 3টা কথাই সত্য, এখানে তিনোটাই সত্য, তিনোটাই সত্য। ঠিক আছে? পরেরটা, চিত্রে প্রতিসরণ কোণের মান। তুমি এইখানে এই দৃশ্যটা দিয়ে বুঝতেছো যে আলোটা আসতেছে, আর এই দৃশ্যটা দিয়ে বুঝতেছো আলোটা যাইতেছে। তাহলে যাওয়ার সময় প্রতিসরণ কোণের মান হবে এই অবিলম্বের সাথে। তাহলে এখানে বি ও এন প্রাইম হচ্ছে প্রতিসরণ কোণ। তাহলে কোণ বি ও এন প্রাইম এইটা হইল প্রতিসরণ কোণ। বি ও এন প্রাইম হচ্ছে প্রতিসরণ কোণ। তাহলে এখানে প্রতিসরণ কোণের মান হচ্ছে বি ও এন প্রাইম। এ ও এন, হ্যাঁ, এটা হচ্ছে আপতন কোণ। এই যে কোণ এ ও এন, এইটা হচ্ছে আপতন কোণ। পি কিউ বিভেদ তল, তাহলে এখানে পি কিউ হচ্ছে বিভেদ তল। বোঝা গেছে? এইটা অবিরশ্মির দিক পরিবর্তনের কারণ এটি অবিরশ্মি দেখতে মনে হচ্ছে, মানে আমি তো বেয়ার ফেসেস বা বেয়ার আইজে দেখে মনে হচ্ছে যে এই কোণের চাইতে এই কোণ ছোট। তার মানে হইল এই মাধ্যমটা ঘন, ফর শিওর। তাহলে ঘন মাধ্যমে কোণ ছোট হয়, ঘন মাধ্যমে কি হবে? কোণ ছোট হবে। একদম সিম্পল একটা কথা, ঘন মাধ্যমে কোণ ছোট হবে, হালকা মাধ্যমে কি হবে? কোণ বড় হবে, হালকা মাধ্যমে কোণ বড় হবে। তাহলে হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাচ্ছে, এটা একদম রাইট। তাহলে এটা রাইট হলে এটা রং। অবিলম্ব বরাবর আপতিত হয়েছে, অবিলম্ব বরাবর তো আপতিত হয় নাই, এটা অবিলম্ব বরাবর আপতিত হয় নাই। অবিলম্ব বরাবর আপতিত হলে তো কোণ 0 ডিগ্রি হইতো। তাহলে অবিলম্ব বরাবর যদি আপতিত হয় তাহলে এখানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স হওয়ার কথা ছিল 0 ডিগ্রি, কিন্তু বিষয়টা তো এরকম না। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স তো 0 ডিগ্রি না। তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে অনলি ওয়ান। বুঝতে পারছি? লেখাপড়া সহজ, বুঝা করতে হবে। তাহলে একটু আগে আমি যে জিনিসটা বোঝাই নাই নির্গত কোণ, সেটা এখানে বুঝাবো। এখন আমি ধরলাম যে এইটা হইল, ইমাজিন করো যে আমি ধরলাম এইটা হচ্ছে পুরোটাই হচ্ছে ধরো পানি, পুরোটাই পানি, হ্যাঁ, পুরোটাই হচ্ছে পানি ধরলাম, এটা হচ্ছে পুরোটাই পানি। ঠিক আছে, এখন ঠান্ডা মাথায় একটু ফিল করো আমি কি বলি। যেই ছবিটা আমার ওই প্রথমে বোঝানোর কথা ছিল, এটা আমি এইখানে এসে বোঝাবো। কেন? কারণ ওই যে নির্গত কোণের কনসেপ্টটা, এটা আগে একটু দেখো, 2 মিনিট লাগবে। ধরলাম এইটা হচ্ছে অবিলম্ব, এই যে এইটা হচ্ছে অবিলম্ব, এইটা অবিলম্ব। এখন একটা আলোকরশ্মি দর্পণে বা ইয়েতে এখানে আপতিত হইলেই ভাবে তির্যক ভাবে, তাহলে ওর যাওয়ার কথা ছিল কেমনে? ওর যাওয়ার কথা ছিল একদম সোজাসুজি এইভাবে যাওয়ার কথা, কিন্তু ও তো এইভাবে যাবে না, যেহেতু ও
হালকা থেকে ঘনতে আসতেছে, তাহলে আলোক রশ্মি অবশ্যই অবিলম্বের দিকে বেঁকে যাবে। কোন দিকে বেঁকে গেল? অবিলম্বের দিকে বেঁকে গেল। এখন তুমি চিন্তা করে দেখো, এই কোণের নাম হলো আপতন কোণ, তাহলে এই কোণের নাম প্রতিসরণ কোণ। শিওর? শিওর। এখন এই কোণের নাম যদি প্রতিসরণ কোণ হয়, তাহলে এইটা হচ্ছে অবিলম্ব। আলোটা তো এইখানেই থেমে যাবে না, আলোটা এখান থেকে বের হবে না? তো আবার এখন এই ক্ষেত্রে আলোটা ঘন থেকে হালকা আসতেছে। তো শুরু হয়েছিল কি দিয়া? শুরু হয়েছিল হালকা মাধ্যম দিয়া, হালকা মাধ্যম দিয়া। এখন ও কোন মাধ্যমে আছে? ঘন। এখন আবার কোন মাধ্যমে যাচ্ছে? হালকা মাধ্যমে। তাহলে এখন আবার উল্টা ঘন থেকে হালকা যাচ্ছে। তো ঘন থেকে হালকা যাওয়ার সময় আলোটা যাওয়ার কথা ছিল এইভাবে সোজা, এইভাবে সোজা যাওয়ার কথা, কিন্তু আলোটা তো আবার এইভাবে সোজা যাবে না। তাহলে আলোটা কেমনে যাবে? আলোটা একটু বেঁকে যাবে, অবিলম্ব থেকে দূরে সরে যাবে, অবিলম্ব থেকে দূরে সরে যাবে। তাহলে এই যে অবিলম্ব থেকে যে দূরে সরলো, এখন এই যে আই কোণটা আর এইখানে যে কোণটা হবে আই, এটা সমান হবে, এই কোণটা সমান হবে। এই যে আর কোণটা আর এইখানে যে আর কোণটা, এইটা সমান হবে। তো এই অংশটুকুর জন্য, দ্বিতীয় অংশের জন্য এই কোণ আর এর মান হইল কোণ আই, আর এই অংশের জন্য এই কোণ আই এর মান হইল কোণ আর। একই জিনিস, এটা নর্মাল জ্যামিতি। জ্যামিতির কনসেপ্টটা কি? জ্যামিতির কনসেপ্টটা হচ্ছে দুটি সমান্তরাল রশ্মিকে যদি কোনো একটা ছেদক ছেদ করলো, তাহলে এই কোণ আর এই কোণ হইল একান্তর কোণ, তাই না? সমান, এই কোণ আর এই কোণ সমান। আবার এই কোণ আর এই কোণ সমান, সমান কেন? এই দুইটা হচ্ছে অনুরূপ কোণ। আবার এই কোণ আর এই কোণ সমান, এরা হইল বিপ্রতীপ কোণ। সব কোণ সমান। তাহলে যদি সমান্তরাল রশ্মি হয়, যদি এই দুইটা সমান্তরাল রশ্মি হয় আর এইটা যদি ছেদক হয়, তোমরা এই যে নর্মাল একটা জ্যামিতি এটা পড়ে আসছো, থাকার কথা। তাহলে আমি ধরে নিলাম যে এই যে এই বিন্দুটা আর এই বিন্দুটা, একটু বোঝানোর জন্য একটু জ্যামিতি বলতেছি, এই বিন্দুটা হচ্ছে ও, এই বিন্দুটা হচ্ছে পি, ধরে নিলাম। এটা হচ্ছে এ ও আলোক রশ্মি, এটা হচ্ছে বি, এটা ও পি আলোক রশ্মি, এটা কিউ। তাহলে আবার এটা ধরলাম আমি এন, আমি ধরলাম, হ্যাঁ। আচ্ছা, তাইলে এখানে কোণ এ ও বি, এই কোণটা আর এই কোণটা এন ও পি, কোণ এন ও পি, এরা সমান, এরা দুইজনই সমান। অর্থাৎ এই কোণটা আর এই কোণটা সমান। কেন? এরা হলো বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ সমান। আবার দেখো, এই যে এই দুইটা কোণও সমান, অর্থাৎ এন ও পি আর ও পি বি, এই দুইটা কোণ সমান, ও পি কিউ এন ও পি। তাইলে কোণ এন ও পি অর্থাৎ এই কোণটা আর ও পি কিউ আর ও পি কিউ, এই দুইটা কোণ সমান, কারণ এরা হইল একান্তর কোণ। আবার ঠিক ও পি কিউ আর এ ও বি, কোণ ও পি কিউ আর কোণ এ ও বি, এইটাও সমান, কারণ ওরা হইল অনুরূপ কোণ, অনুরূপ কোণ। তাহলে তোমরা আমার একটু বলো ঠান্ডা মাথায় যে একটা জিনিস বুঝতে কেন কষ্ট হবে, একটা জিনিস বুঝতে কেন কষ্ট হবে, তোমরা এটা একটু স্টাডি করো। তাহলে এটা কেন লিখলাম স্যার? কারণ হলো এই দুইটা হইল সমান্তরাল রশ্মি। তাহলে এই যে আইকোণ আর এই যে আইকোণ সমান হবে, এ আর সমান হবে, কারণ এই দুইটা হচ্ছে একান্তর কোণ। তার মানে এখনকার যে আইটা, এই যে আই, এটা হইল নির্গত কোণ। তাহলে এই নির্গত কোণ সমানই হবে। এই যে কোণটা, এইটাকে তোমার বইয়ের ভাষায় বলা হচ্ছে নির্গমন কোণ। তো বাস্তব প্রয়োগের ক্ষেত্রে তোমার বইয়ে অন্য আরেকটা জিনিস দেওয়া আছে, সেটা বাস্তব প্রয়োগের ক্ষেত্রে দেওয়া আছে। আমি একটু আগে যেটা বোঝাইলাম যে পয়সা যেখানে আছে সেখান থেকে পয়সাকে উপরে দেখা যায়, সিমিলার ওয়েতে মাছ যেখানে আছে সেখান থেকে মাছকে উপরে দেখা যায়। একই কনসেপ্ট, একই কনসেপ্ট।
পয়সা বা মুদ্রা, পয়সা বা মুদ্রা একই লাইন, সেম। মানে এই যে কোনো কিছুর যে বাস্তব প্রয়োগ, এই পুরা ঘটনার লাইন হচ্ছে যে পানির নিচে বা হ্যাঁ পানির নিচের কোনো কিছু, পানির নিচের যে কোনো কিছু, যে কোনো কিছুই, পানির নিচের যে কোনো কিছুই উপরে দেখা যায়, উপরে উপরে দেখা যায়, পানির নিচের যে কোনো কিছু কিছুটা উপরে দেখা যায়, কিছুটা উপরে দেখা যায়। আশা করি তোমরা পারবা। কিছুটা উপরে দেখা যায়, এই হলো বাস্তব প্রয়োগ। বিজ্ঞান বুঝে পড়তে হবে মাই ডিয়ার, বুঝে পড়া লাগবে। তাহলে স্যার এটার উপর বেস করে কিছু এমসিকিউ। সংকট কোণে অবিলম্ব, এই যে এখন হঠাৎ করে সংকট কোণ চলে আসছে, তাহলে সংকট কোণটা আগে বোঝা লাগবে। এই জন্য সংকট কোণের কনসেপ্টটা আগে একটু দেখাই নিই যে সংকট কোণের কনসেপ্টটা কি। এই সংকট কোণের কনসেপ্টটা বোঝার জন্য এটাকে একটা জায়গায় নিয়ে এসে এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কনসেপ্টটাকে আগে তোমাদেরকে এখানে সংকট কোণ বুঝাইতে হবে। আদারওয়াইজ তোমরা এই কনসেপ্ট বুঝবে না, এই কনসেপ্ট বুঝবে না। আগে একটা জিনিস তোমাদেরকে আগে বুঝাইনি, আগে এটার একটু সরাই, এটার একটু সরাই, এটা লাগবে না, এটা লাগবে না, হ্যাঁ এটা লাগবে না। তাইলে এটাকে একটু সরাই, তাহলে এটাকে একটু সরাই। তো এখন আমি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের সংকট কোণের কনসেপ্টটা তোমাদেরকে আগে একটু দেখাইনি, একেবারে 2 মিনিট লাগবে। ঠান্ডা মাথায় ভাবো। মনে করলাম এটা বিভেদ তল, বিভেদ তল, এবং বিভেদ তল হইলে এটা অবশ্যই অবিলম্ব, এটা অবশ্যই অবিলম্ব, এটা অবিলম্ব, কোনো কথা নাই। অবিলম্ব মানে একেবারে 90 ডিগ্রি। ঠান্ডা মাথায় বুঝো, ঠান্ডা মাথায় বুঝো আমি কি বলি। ধরলাম এম এন এটা হচ্ছে অবিলম্ব, তাহলে পি কিউ এটা হচ্ছে, সরি এম এন হচ্ছে বিভেদতল, পি কিউ হচ্ছে অবিলম্ব। অবশ্যই অবশ্যই এইটা ঘন মাধ্যম হইতে হবে, এবং অবশ্যই অবশ্যই এইটা হালকা মাধ্যম হইতে হবে, তা নইলে হবেই না ঘটনাটা। কেন ঘটনাটা হবে না? দেখো মনে করলাম যে একটা আলোকরশ্মি ঘন থেকে হালকার দিকে যাচ্ছে, যাইতেই পারে। এখন একটু ইমাজিন করো ওর যাওয়ার কথা ছিল ঠিক এইভাবে, কিন্তু ও তো একেবারে সোজাসুজি যাবে না, তাই না? ও একটু অবিলম্ব থেকে দূরে সরে যাবে। তো অবিলম্ব থেকে যদি দূরে সরে যায় ঘটনাটা এমন হবে, হবে ঘটনাটা এমন। আচ্ছা এমন হইলে পরে তাহলে একটু সরাইলে এটা সরে গেল। তাইলে এখন যদি এমন একটা অ্যাঙ্গেলে যাইতে থাকে, এমন একটা অ্যাঙ্গেলে যাইতে থাকে, এই এমন একটা অ্যাঙ্গেল, এই যে কোণটা যত হবে তাতে করে যদি আলোকরশ্মি বিভেদতল ঘেঁষে যায়, একদম বিভেদতল ঘেঁষে গেল, বিভেদতল ঘেঁষে গেল, তো বিভেদতল ঘেঁষে গেলে এইখানে অবশ্যই কোণের মান কত ডিগ্রি হয়েছে? 90 ডিগ্রি। কোন কোণের মান? প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়েছে। যদি হয় তাহলে এই যে কোণ, এটা হচ্ছে সংকট কোণ, এটাই সংকট কোণ, যেই কোণের কারণে 90 ডিগ্রি হবে। কোন কোণ? প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হবে। এবার বলো তোমরা কি বুঝো নাই? ঠান্ডা মাথায় বলো। বলো, না বোঝার মতো কি আছে? না বোঝার মতো কি আছে? কিছুই নেই। তার মানে এই যে আলো, এই যে আলো এখান থেকে আই কোণে ওদিকে চলে যাচ্ছে। ইন দিস কেস ঠান্ডা মাথায় বুঝতে হবে যে এই যে সরে যাচ্ছে, যে সরে গিয়ে কত ডিগ্রি হলো? 90 ডিগ্রি। এই 90 ডিগ্রি হওয়ার কারণটা হইল যে আলো এমনভাবে এখানে আবর্তিত হয়েছে যে প্রতিসরণ কোণটা একদম বিভেদতল ঘেঁষে গেছে। এবার যদি স্যার আরেকটু উপর দিয়ে যাইতো আলোটা, ইমাজিন করো এবার আলোটা আরেকটু উপর দিয়ে আসছে, তাইলে কি হবে? তাহলে আলোটা একদম পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মতো এদিক দিয়ে যাবে। তখন কি হবে শোনো ঠান্ডা মাথায়, তখন কি হবে দেখো, তখন এই যে কোণটা, এই যে কোণ,
আর এই কোণ সমান সমান হবে, সমান সমান। তার মানে এই কোণের মান যদি কোণ আই হয় আর এই কোণের মান আর হয়, এই সময়টাতে এসে কোণ সমান হবে। আর এই ঘটনাটাকে কাজে লাগাইয়া, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ঘটনা কাজে লাগাইয়া অপটিক্যাল ফাইবার তোমার বইয়ে আছে। ইমাজিন করো, ভাবো, বলো তোমরা কি বোঝো নাই, বলো কি বোঝো নাই, ঠান্ডা মাথায় বলো। তার মানে সংজ্ঞাটা কি হবে শোনো, আমার কথাটা শোনো। আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে তির্যকভাবে আপতনের সময় আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়, ঘন মাধ্যমের সেই নির্দিষ্ট আপতন কোণকে ওই দুই মাধ্যমের সংকট কোণ বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বলে। আমি কথাটা আরেকবার বলতেছি, শোনো, আমি লিখে দিব না, তুমি লেখো। তোমরা যারা দেখতে পাচ্ছ বা কোনো টিচার যদি দেখে থাকেন একটু ফিল করেন, বা স্টুডেন্ট তোমরা একটু লেখো যে আলোকরশ্মি হালকা ঘনমাধ্যম থেকে, আলোকরশ্মি ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে তির্যকভাবে আপতনের সময় আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়, ঘনমাধ্যমের সেই নির্দিষ্ট আপতন কোণকে ওই দুই মাধ্যমের সংকট কোণ বলে। অ্যান্সার ওই দুই মাধ্যম কেন বললাম? কারণ এখানে কোনটা ঘন আর কোনটা হালকা এটা তো আমি ফিক্স করে বলি নাই। এখানে ঘন আর হালকা বলতে অনেক কিছু হইতে পারে, অনেক কিছু হইতে পারে। যেমন এখানে মাধ্যমের কথা যদি আমি চিন্তা করি, তাইলে এখানে মাধ্যম গ্লিসারিন হইতে পারে, তারপরে হীরক হইতে পারে, হীরক হইতে পারে, তারপরে কাঁচ হইতে পারে, তারপরে পানি হইতে পারে, পানি হইতে পারে, তারপরে বায়ু হইতে পারে। তো ঘন থেকে হালকা, তো হীরক থেকে কাচে গেলে যে কোণটা সংকট হবে, কাচ থেকে পানিতে গেলে তো সেই সংকট কোণ হবে না। আবার পানি থেকে বায়ুতে গেলে সংকট কোণের মান চেঞ্জ হবে। আবার হীরক থেকে পানিতে আসলেও সংকট কোণের মান চেঞ্জ হবে। হীরক থেকে বাতাসে আসলে সংকট কোণের মান চেঞ্জ হবে। তার মানে কোনটা ঘন আর কোনটা হালকা এটা তো আমি বলে দেইনি। এটা যে মাধ্যম দুইটা হবে সেই মাধ্যমের সংকট কোণ আলাদা হবে। আমি কি তোমাদের বুঝাতে পারছি? একটু মাথাটা ঠান্ডা করে বোঝো। তাহলে এখন আমি যদি বলি এটা হচ্ছে এ, তাহলে এটা হচ্ছে এ প্রাইম, তাহলে এটা হচ্ছে বি, এটা হলো বি প্রাইম, তাহলে এটা হচ্ছে সি, এটা হচ্ছে সি প্রাইম, আর এই বিন্দুটাকে ধরলাম ও, ধরলাম। তাহলে আসলে খেলাটা হচ্ছে এখানে কি কি হচ্ছে, কোণ, কোণ বি ও কিউ, কোণ বি ও কিউ এটা হচ্ছে সংকট কোণ। খুব খেয়াল করো, খুব খেয়াল করো, সংকট কোণ সি ও কিউ। হ্যাঁ, তাহলে কোণ সি ও কিউ, সি ও কিউ, আর ওই দিক দিয়ে হচ্ছে সি প্রাইম ও কিউ, সি প্রাইম ও কিউ। এটা সমান। কেন সমান? কারণ এই ঘটনাটাই হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তাহলে এই যে কোণ আই বি ও কিউ, এই যে বি ও কিউ এটা সংকট কোণ, এটাই হচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। এটার নাম কেন সংকট কোণ? কারণ একদম লাস্ট প্রান্তে গিয়ে ঠেকছে। সংকট কোণ হচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। এবার বলো শান্তি মতো বুঝছো কিনা, কি ডিফিকাল্টিজ আছে? এভরিথিং ক্লিয়ার? এভরিথিং ক্লিয়ার? ক্লিয়ার। এবার আমি এই অঙ্ক বুঝবো যে সংকট কোণ অভিলম্ব প্রতিসাথীর মধ্যকোণের মান কত। এবার একটু ফিল করি সংকট কোণে তো কোন সংকট হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে একদম চিত্র ডাইকা বোঝাচ্ছি। তার মানে হইল এখন আলোকরশ্মি পড়ছে হচ্ছে এমন একটা কোণে, বুঝো বুঝো, এমন কোণে পড়ছে যে ও একদম এমনে গেছে, একদম এমনে গেছে, এমনে যে গেছে। তাহলে এই কোণের মান আই এবং এই কোণের মান 90 ডিগ্রি ফর শিওর। তাহলে এটা সংকট কোণ। তাহলে এই যে এইটা, এইটা হইল সংকট কোণ।
এটা যদি সংকট কোণ হয়, সংকট কোণে অভিলম্ব এবং প্রতিসরিত রশ্মি, তাহলে অভিলম্ব কোণটা এইটা, প্রতিসরিত রশ্মি কোণটা এইটা, মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি। তার মানে অবশ্যই অবশ্যই এখানে রাইট অ্যান্সার 90 ডিগ্রি হবে। বুঝতে পারছি? তোমরা যারা আমার লেকচার বোঝো না, যদি এমন কেউ থাকো, তাইলে আল্লাহর কাছে দোয়া করো, এইরকম দোয়া করবো, রাব্বি জিদনি ইলমা, আল্লাহ তুমি আমাকে জ্ঞান দান করো, আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে বোঝানোর চেষ্টা করি, এবং এর চাইতে সহজভাবে আর ইফেক্টিভ ওয়েতে বোঝানোর কোনো কায়দা আমার জানা নেই। প্রতিসরণ কোণের সর্বোচ্চ মান কত? প্রতিসরণ কোণের সর্বোচ্চ মান 90 ডিগ্রি। কেন? আবারও বলি, কারণ হইল এটা অভিলম্ব, সরি এটা বিভেদ তল, এটা অভিলম্ব। হ্যাঁ, এখন আলোকরশ্মি মনে করো এইভাবে আপতিত হয়েছে, আলোকরশ্মি এইভাবে আপতিত হয়েছে, আপতিত হওয়ার পর এটা এমনে গেছে, তাইলে এখানে প্রতিসরিত রশ্মির সর্বোচ্চ মান কত হইল? 90। আর একটু যদি উপর দিয়ে যাইতো, সে ফর এক্সাম্পল আর একটু উপর দিয়ে যাইতো, এমনে যাইতো, তাইলে এই মামুর বেটা এমনে আসতো, তাইলে এই কোণ আর এই কোণ সমান হইলে পূর্ণ অবতরণ প্রতিফলন হয়ে যায়, তাহলে প্রতিসরণ কোণের সর্বোচ্চ মান 90 ডিগ্রি হবে, এর চেয়ে বেশি হইতে পারে না। আর যখন 90 ডিগ্রি হবে, তখন যখন 90 ডিগ্রি, যখন প্রতিসরণ কোণ 90 ডিগ্রি, তখন আপতন কোণই সংকট কোণ, তখন আপতন কোণই সংকট কোণ। ক্লিয়ার? ইজি। ঘন মাধ্যম হতে হালকা মাধ্যমে আপতিত রশ্মির জন্য আপতন কোণ সংকট কোণের সমান হইলে প্রতিসরণ কোণের মান কত ডিগ্রি হবে? এইবার আর কোন আটকি নেই, একদম সব পারবা, এটা 90 ডিগ্রি। কারণ আপতন কোণ সংকট কোণ হওয়া মানে প্রতিসরণ কোণ 90 ডিগ্রি। পূর্ণ অবতরণ প্রতিফলনের শর্ত এই যে পূর্ণ, এবার আবার বয়ে যাওয়া লাগবে, এবার একটু বয়ে যাই। এই যে এতক্ষণ ধরে সংকট কোণ বা ক্রান্তি কোণের গল্প বলছে না, এই গল্প বলতে 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 এই যে দেখো এইখানে এসে বলছে পূর্ণ অবতরণ প্রতিফলনের শর্ত কয়টা? 2টা। কি শর্ত? এটা সিকিউতে আসবে, যে আলোকরশ্মি কেবলমাত্র ঘন থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় এটি ঘটে। ঘন মাধ্যমে আপতন কোণ অবশ্যই এই মাধ্যম দুটি সংকট কোণের চেয়ে বড় হইতে হবে। তার মানে এই মাধ্যম দুইটি দিয়ে বোঝানো হচ্ছে যে মাধ্যম ফিক্সড না, মাধ্যম নট ফিক্সড। তাহলে এখানে শর্ত কয়টা? 2টা। চিত্রে এক্স ও এন প্রাইম 70 ডিগ্রি, খুব মজার একটা পড়া, খুব মজার পড়া। হ্যাঁ, এবার দেখো চিত্রে এটা কত ডিগ্রি হলো? 70 ডিগ্রি। এখন আমার এক্স প্রাইম ও ওয়াই প্রাইম, এটা কেমন জিনিস? কই গেল? আচ্ছা, চিত্রে এক্স ও এন প্রাইম, এই কোণটা কত ডিগ্রি? 70 ডিগ্রি। 70 ডিগ্রি হইলে এই কোণটাও 70 ডিগ্রি হবে, কারণ এটা পূর্ণবোধের প্রতিফলন। তাহলে এইটা যদি 70 ডিগ্রি হয়, তাহলে এটা 70 ডিগ্রি হইলে এই কোণের মান 20 ডিগ্রি হবে, কারণ এখান থেকে এই পর্যন্ত পুরোটা হলো 90 ডিগ্রি। ঠান্ডা মাথায় ভাবো, তাহলে এক্স প্রাইম ও ওয়াই প্রাইমের মান হচ্ছে 20 ডিগ্রি। বলো কার সমস্যা হয়েছে বুঝতে? ঠান্ডা মাথায়। ইউটিউবের কমেন্ট সেকশনে জানাইতে পারো। ভাবো, একটু ভাবো, চিন্তা করে ভাবো কেন এটা হইল। চিত্রে ও এক্স প্রাইম প্রতিসরিত রশ্মি, না, ও এক্স প্রাইম হচ্ছে প্রতিসরিত রশ্মি না, এটা প্রতিফলিত রশ্মি। কারণ ও এক্স প্রাইম যেই মাধ্যম থেকে আলোটা গেছে ওই মাধ্যমে আসছে, তার মানে এইটা হইল প্রতিফলন, তার মানে এটা প্রতিসরণ না। ওয়াই ও এন প্রাইম সংকট কোণ, এটা মানলাম, আলোকরশ্মি ঘন থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে, কথা সত্য। তা না হলে এটা পূর্ণ অবতরণ প্রতিফলন হইতই না। তাহলে এখানে রাইট অ্যান্সার 2 আর 3। কথা কি বুঝাতে পারছি? এই যে শর্ত এখানে কি লেখা আছে? শর্তানুসারে, শর্ততে আমি আগেই পড়াই ফেলছি যে এটা হলো বিভেদ তল আর এটা হচ্ছে অভিলম্ব।
তো বিভেদতল আর অভিলম্বের মধ্যে অবশ্যই আলোকরশ্মি ঘন থেকে কিসে যাইতে হবে? হালকা। এবং যখন আপতন কোণের মান সংকট কোণ হবে তখন আলোকরশ্মি বিভেদতল ঘেঁষে যাবে। এদূর তো আমি জানি। তাহলে এই যে কোণ আই, এটা কি কোণ? সংকট কোণ। কোন শর্তে? এটা যখন 90 ডিগ্রি হইল। এখন যদি আরেকটু বেশি কোণে পড়ে তাইলে মামুর বেটা এদিক দিয়ে এমনি করে যাবে। তাইলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হইতে গেলে সংকট কোণের চেয়ে বড় কোণ হইতে হবে। ফর শিওর সংকট কোণের চেয়ে বড় হইতে হবে। আর অবশ্যই ঘন থেকে হালকা যেতে হবে। সো ঘন থেকে হালকা লাইন হচ্ছে এই দুইটা, এইটা আর এইটা। দিস ইজ কল্ড দ্য রুলস অফ টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। আর এই যে আই কোণ আই এখানে যেটা আছে এইটার নামই হইল সংকট কোণ, এইটার নামই হইল ক্রান্তি কোণ, এইটার ইংলিশ হচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। বুঝতে পারছি? অপটিক্যাল ফাইবার এটা কি জিনিস এটা তোমরা সামনে গিয়ে পাবা। তোমার বইয়ে যতটুকু আলাপ করছে তার আন্দাজে আমি একটু বলি। অপটিক্যাল ফাইবার হচ্ছে এমন একটা মানে চিকন নমনীয় হ্যাঁ একটা তার, চিকন নমনীয় তার। অনুভব করে আমি কি বলি, এটার বাইরে একটা লেয়ার আছে, ভিতরে একটা লেয়ার আছে। হ্যাঁ, এটা তোমরা আপাতত শিখে যাও 9, 10 গিয়ে আমি শিখাবো না। সো বাইরে যে লেয়ারটা আছে, বাইরের লেয়ারটা হচ্ছে ধরো ওকে একটু আবৃত করে রাখে। এটাকে একটা ডিফারেন্ট কালার দিয়ে বুঝাইলাম। আরেকটা হচ্ছে হ্যাঁ ওই যে নিচে ডিফারেন্ট কালার দিয়ে বুঝাইলাম। কাহিনীটা কি? কাহিনী হচ্ছে এটা আবৃত করে রাখে। এখন এই যে আউটসাইডে যে লেয়ারটা দিলাম না, এই লেয়ারটার নাম হচ্ছে, সামনে পড়বা, এটার নাম হচ্ছে ক্ল্যাড। হ্যাঁ, এখন আপাতত একটু জাইনা রাখো, পরীক্ষার জন্য লাগবে না। এই জায়গাটার নাম হচ্ছে ক্ল্যাড। এই জায়গাটার নাম হচ্ছে ক্ল্যাড। তাহলে এটা হচ্ছে ক্ল্যাড। আর এই যে ভিতরের যে জায়গাটা এটা হচ্ছে কোর। তাতে কি হয়? আলোটা কেমনভাবে পাঠায়? আলো এমনভাবে পাঠায় যে আলোটা যখন আসে তখন এই দুই মাধ্যমের যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনটার কোণ হয় সংকট কোণ, এই সংকট কোণের চেয়ে বড় কোণে পড়ে। এই যে সংকট কোণ, এই সংকট কোণ হচ্ছে বড় কোণে আপতিত হয়। আপতিত হইলে পরে ও এমনি করে ব্যাক করে, মানে আলোক রশ্মিটা এমনি ব্যাক করলো, আবার এমনি ব্যাক করে। ঠিক এইভাবে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হইতে লাস্টে এমনি করে ব্যাক করে। প্রতি ক্ষেত্রে আমি যদি অভিলম্ব আঁকাই, এখানে যদি অভিলম্ব আঁকাই, এখানে অভিলম্ব আঁকাই, প্রতি ক্ষেত্রে যে কোণটা হচ্ছে, এই যে এখানে যে কোণ হচ্ছে, তারপরে এইখানে যে কোণ হচ্ছে, তারপরে এখানে যে কোণ হচ্ছে, অল কেসেস এটা সংকট কোণের চেয়ে বড়। প্রতিটি আপতন কোণ কার চাইতে বড়? সংকট কোণের চাইতে বড়, সংকট কোণের চেয়ে বড়। তাই কি হচ্ছে? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হচ্ছে। তাই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হচ্ছে। এইটার নাম হচ্ছে অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল এই শব্দটার মানে হচ্ছে দর্শন বা দেখা বা দৃশ্যত। অপটিক্যাল মানে দেখার মতো। আর ফাইবার এই শব্দটার মানে হচ্ছে সুতা। যে সুতা দিয়ে দেখে, অপটিক্যাল ফাইবার দিয়ে দেখে। তাহলে তোমাদের বইয়ের মধ্যে যে অপটিক্যাল ফাইবারের যে একটা গল্প আছে, এই গল্পের মধ্যে ইম্পর্টেন্ট কোন জায়গা আছে? ইম্পর্টেন্ট জায়গাটাই হচ্ছে যে এটি মানবদেহের ভিতরের কোনো অংশ, পাকস্থলী, কোলন ইত্যাদি দেখার জন্য ব্যবহৃত হয়। আরও ব্যবহৃত হয় টেলিযোগাযোগ। এই কারণে
এই সংকেত অনেক দূর পর্যন্ত যেতে পারে না। এত অপটিক্যাল ফাইবার ব্যবহার করার ফলে একই সাথে অনেকগুলো সংকেত প্রেরণ করা যায়। সো কাচতন্ত্রের মধ্যে প্রবেশ করে তখন দেয়ালে ধরো একটা জিনিস অপটিক্যাল ফাইবার, আরেকটা জিনিস আছে ইম্পর্ট্যান্ট, চুলের মতো চিকন ও নমনীয়। অনেক ক্ষেত্রে এমসিকিউ আছে, অনমনীয় আসে। আলোকরশ্মিকে বহনের কাজে এটি ব্যবহৃত হয়। প্রক্রিয়া চলতে থাকলে এখানে যেই লাইন দেওয়া আছে ঠিক আছে, কিন্তু আমার লাস্ট কথাটা নিয়ে একটা টেনশন হইতেছে। অপটিক্যাল ফাইবার ব্যবহার আরেকটি ক্ষেত্র হলো টেলিযোগাযোগ। বুঝলাম, এতে অপটিক্যাল ফাইবার ব্যবহার করার ফলে একই সাথে অনেকগুলো সংকেত প্রেরণ করা যায়। আচ্ছা, এখানে এই কথাটা সম্ভবত কারেকশন করতে হবে যে অনেক দূর পর্যন্ত যেতে পারে না, এই কথাটার সাথে আমি একমত না। টু সাম এক্সটেন্ট এই লাইনটা ঠিক নাই, কেন যেন মনে হচ্ছে এটা একটা কারেকশন আছে, এটা হইতে পারে না এরকম। হ্যাঁ, টেলিযোগাযোগের ক্ষেত্রে ডেফিনেটলি দূরে যাইতে হবে, ডেফিনেটলি দূরে যাইতে হবে। আচ্ছা, যে জায়গাটুকু দাগ দিয়ে দিছি এটা একটু বুঝে নিও। এবার ম্যাগনিফাইং গ্লাস, তোমাদের আরেকটা আপসেটিং বিষয় হচ্ছে ম্যাগনিফাইং গ্লাসের আলাপ করছে অথচ লেন্স আলাপ করে নাই। হুট করে তোমাদের সামনে আরেকটা কথা চলে আসছে, সেটা হচ্ছে উত্তল লেন্স। এখন সেটাই হচ্ছে বাংলাদেশের এডুকেশন সিস্টেমের একটা বড় বাধা। আমি এই কারণে ক্লাস 9, তোমরা যখন আমার সামনে 9-এ উঠবা তখন আমার বই পড়বা ইনশাল্লাহ। আমার যে ফিজিক্স বই, আমার কেমিস্ট্রি বই, আমার লেখা বায়োলজি বই, এটা পড়বা। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার যে লেখা বই আছে এই বই পড়লে একটা স্টুডেন্টের কোনো কিছু প্রবলেম হওয়ার কথা না, ও বুঝা যাবে। যেমন এই যে এখানে হঠাৎ করে ম্যাগনিফাইং গ্লাস আসছে, এটা দিয়ে হচ্ছে কোনো কিছুকে বড় করে দেখা যায়, কোনো কিছুর উপরে ধরলে এটা বড় দেখা যায়। তো এটা বড় দেখা যাবে কেন, কনসেপ্টটা কি, কেন বড় দেখা যাবে, এটার জন্য লেন্স বোঝা লাগবে। তো হঠাৎ করে যখন আমি ম্যাগনিফাইং গ্লাসের গল্প শুরু করলাম না, এখানে দেখো লেখা আছে হঠাৎ করে একটা লাইন যে এটি এক ধরনের উত্তল লেন্স। আরে ভাই, উত্তল লেন্সটা কি এটাকে বোঝা লাগবে না? এখন হঠাৎ করে বলল সোজা বিবর্ধিত এবং অবাস্তব প্রতিবিম্ব। এই প্রত্যেকটা শব্দের ব্যাখ্যা বোঝার জন্য কমসে কম আধা ঘন্টা ব্যাখ্যা করা লাগবে আমার। আবার হঠাৎ করে এই প্রতিবিম্বের কথা, প্রতিবিম্ব মানে হচ্ছে ইমেজ, এটা আলাপ করে না ঠিক মতো। তাহলে একটা স্টুডেন্ট কেমনে বুঝবে যে উত্তল লেন্স কি, অবতল লেন্স কি, সোজা কি, বিবর্ধিত কি, অবাস্তব কেমনে হয়? বোঝার কোনো কায়দা নাই। 9-10 গিয়ে বুঝাইতে হবে, 9-10 গিয়ে বুঝাবো। এই সমস্ত জিনিসের উপরে আলাদা করে রিটেন আছে, তোমরা আমার ফিজিক্স বইটা অর্ডার দিয়ে পড়ে দেখো। তারপর পড়ার পরে খারাপ লাগলে আমারে বইলো। আমি আমার যথেষ্ট চেষ্টা করছি ফিজিক্স বইটাকে ভালো করে লেখার। দেখো এখানে একটা শব্দ আছে বীক্ষণ কোণ। হঠাৎ করে তোমার সামনে টেনশন হবে, এটা কী লেখছে, বীক্ষণ কোণ আবার কি? এটা বোঝার জন্য চোখ বোঝা লাগবে। তারপরে চোখের খুব কাছে একটি নিবিন্দু যাকে নিকট বিন্দু বলে, হুটহাট করে সংজ্ঞা চলে আসছে, ডিফিকাল্ট। এটা বোঝার জন্য আমি এখন কয়েকটা কথা বলবো। দেখো আরেকটা লাইন আছে এখানে, এত কিছু হঠাৎ করে ফোকাস বিন্দু সংজ্ঞা আসছে, ফোকাস দূরত্বের সংজ্ঞা আসছে। তো এই যে ফোকাস দূরত্ব, বিবর্ধক, কাহা সে আয়া হ্যাঁ ইয়ে সব, ভাই ক্যা হুয়া? সো এই যে এখানে শব্দটা আছে না ম্যাগনিফাইং গ্লাস, আমি আরেকটু বলি, ম্যাগনিফাইং, ম্যাগনিফাইং শব্দটার মানে হচ্ছে বিবর্ধন, বিবর্ধন। এটা বোঝার জন্য তোমাদেরকে এখন আমার কথা একটু ঠান্ডা মাথায় বুঝতে হবে, চেষ্টা করবো একটু বোঝানোর জন্য। লেন্স হচ্ছে কেমন জিনিস? লেন্স হচ্ছে, মনে করো চেষ্টা করতেছি বোঝানোর, হ্যাঁ। লেন্স হচ্ছে দুইটা, ফিল করে, হ্যাঁ, দুইটা এই বৃত্তাকার কাচের অংশকে একসাথে করে, যদি দুইটাকে একসাথে করে দুইটার কমন যে জায়গাটুকু, এই জায়গাটুকুকে আমি চিন্তা করি, তাহলে ফিল করে আমার কি কথা, হ্যাঁ। তাহলে আমি যদি ওকে এখান থেকে একটু বাদ দেই, বাদ দিয়া আমি শুধু এই অংশটুকুকে রাখলাম। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস চিন্তা করি, ধরো এটা হইল ওর কেন্দ্র, হ্যাঁ, এটা কেন্দ্র। ঠিক একইভাবে এটাকে একটু চিন্তা করি, হ্যাঁ, ধরো এরকম। এবার কেন্দ্র দেখা যাচ্ছে, লাল লাল কেন্দ্রটা, হ্যাঁ। এবার মনে করো আমি এই দুইটাকে একটু যুক্ত করলাম, এই দুইটাকে যুক্ত করলাম না? আচ্ছা, এটাকে আরেকটু নিচে নিয়ে আসতে হবে, তাহলে সমান সমান হবে। দাঁড়া, আমি একটু চেষ্টা করতেছি ছবিটার আরেকটু অ্যাকিউরেট করার। স্মার্ট বোর্ডে এটা একটা সুবিধা আছে, অ্যাকিউরেট করা যায়।
তো ওরা আরেকটু নিচে নিয়ে আসলাম। আচ্ছা, ভালো কথা, আনলাম। এবার ঠিক আছে, এবার আমি ওরা একটু মুছে দিলাম। এই জিনিসটুকু চিন্তা করা লাগবে না, এই জিনিসটুকু চিন্তা করা লাগবে না, ওরা আমি এখান দিয়ে একটু নাই করে দিলাম। তো এই জায়গা দিয়ে একটু নাই করে দিলাম। এটা একটু তোমাদের বোঝার জন্য যে আসলে লেন্স জিনিসটা কি। এটা তোমরা 9-এ উঠলে পাবারে মনা, কিন্তু এখনই যে ডিসকাশন করছে এই ডিসকাশন তোমরা না বুঝলে কবে বুঝবা? ক্লাস 8-এর বইটাও আমার লিখতে হবে, ক্লাস 8-এর বইটাও আমার লিখতে হবে। আই হ্যাভ টেকেন মাই চ্যালেঞ্জ, হ্যাঁ, ইনশাল্লাহ। এবার এই যে ঘটনাটা, এটার নাম হচ্ছে লেন্স। এবং এটা কেমন লেন্স? এটা উত্তল লেন্স, এটা উত্তল লেন্স, এবং এই লেন্সের এই হলো মধ্যবিন্দু। এবার এই যে কেন্দ্র, শর্টকাট বুঝাচ্ছি, বেশি সময় নেই। এটা হচ্ছে এই প্রথম বৃত্তের কেন্দ্র, এটাকে C1 বলে। এটা হচ্ছে দ্বিতীয় বৃত্তের কেন্দ্র, এটা C2। আর এই যে C1 C2 যে লেখাটা টানলাম, এটার নাম হচ্ছে প্রধান অক্ষ, প্রধান অক্ষ। এবার ক্যারেক্টারটা কি বুঝো? ক্যারেক্টার হচ্ছে আলোকরশ্মি যখন প্রধান অক্ষের সমান্তরাল হয়ে পড়বে, ফিল করো, প্রধান অক্ষের সমান্তরাল হয়ে পড়বে, প্রধান অক্ষের সমান্তরাল হয়ে আলোকরশ্মি পড়বে, পড়লো না? পড়ার পরে আলো তো মানে বাতাস থেকে কাছে ঢুকছে, তাই বাঁকা হয়ে যাওয়ার কথা, বাঁকা হয়ে যে যাওয়ার কথা। এটা আমি আরও ডিটেল পড়াবো সামনে, আপাতত এতটুকু দেখে রাখো। ওরা সবাই এমন একটা বিন্দু দিয়ে যাবে, এমন একটা বিন্দু দিয়ে যাবে যেই বিন্দুটা ফিক্স থাকবে এরকম। প্রত্যেকটা আলোকরশ্মি যেই বিন্দুটা দিয়ে যাবে এই বিন্দুর নাম হচ্ছে প্রধান ফোকাস, এই বিন্দুর নাম প্রধান ফোকাস। এবং এই যে মাঝখানের যে জায়গাটা, এখান থেকে এই পর্যন্ত ওর যে ডিস্টেন্স, এই যে ডিস্টেন্স, এইটার নাম হইল ফোকাস দূরত্ব, এইটার নাম হইল ফোকাস দূরত্ব। তাইলে এইখানে এই যে লাইনটা যেটা হচ্ছে C1 C2, এটা কি? এইটা হইল প্রধান অক্ষ। আর এই যে লেখাগুলা, এগুলা কি? এটা হচ্ছে সমান্তরাল রশ্মি, সমান্তরাল রশ্মি, প্যারালাল রেস, এবং সবগুলা এফে এসে মিলছে। তো এই যে বিন্দুটা, এটার নাম হচ্ছে প্রধান ফোকাস, আর এতটুকু হচ্ছে ফোকাস দূরত্ব। সেম ঘটনাটা আমাদের চোখে হয়, আমাদের চোখে হয়। কেমনে হয় এটা বোঝার জন্য একটু করে এদিকে তাকাইতে হবে যে চোখের মধ্যে কেমনে হয়। একটা ছোট্ট সিম্পল একটা ভিডিও তোমাদেরকে দেখাই। মনে করো এটা হইলো একটা মানুষের চোখ, হ্যাঁ, এটা একটা মানুষের চোখ। তো আমরা কেমনে দেখি, একটু পরে আমি মানুষের চোখের গল্প বলবো। তো আমাদের এই যে দুইটা চোখ আছে, তো এই দুইটা চোখ এবং আমার উপরে চোখের পাতা আছে, এই চোখের পাতাকে আমরা মাঝে মাঝে ব্লিঙ্ক করি, এবং এই চোখের পাতাটার মাঝখানে যে জায়গাটা, এটা ভেজা থাকে। তো আসলে আমরা যখন কোনো একটা কিছু দেখি, তার মানে আমাদের দুই চোখের মধ্যে আলো আসে, সেই আলো দুইটা চোখ থেকে অপটিক স্নায়ুর মাধ্যমে একটা কমন জাংশন হয়ে আমাদের চোখের যেই দর্শন কেন্দ্র, পিছনে যে মস্তিষ্কে আছে, হাইপোথ্যালামাসে, সেই পর্যন্ত যায়। যদিও এই ব্যাখ্যাটা তোমাদের ক্লাস 8-এর জন্য জটিল হবে, কিন্তু আমি একটু দেখাচ্ছি, তোমাদের ভিজুয়াল দরকার। এবার আমি কি দেখতেছি, আমার ব্রেন আমাকে হেল্প করতেছে বোঝার জন্য যে আমি কি গোলাপ ফুল দেখতেছি, না রজনীগন্ধা দেখতেছি, না আমি ফিজিক্সের বই দেখতেছি, না আমি আমার স্কুল দেখতেছি, অথবা আমি চিড়িয়াখানার কোনো একটা জন্তু দেখতেছি। হোয়াট এভার উই সি, হোয়াট এভার উই অবজার্ভ, উই থিঙ্ক যে আমার ব্রেন আমাকে বোঝাবে যে এই যে অপটিক স্নায়ু, মনে রাখো নামটা, যে এই অপটিক স্নায়ু যেই মানে প্যাসেজ, যে মেসেজটা দিচ্ছে যে আমি কি দেখছি, আমার এই দুইটা চোখ, এখানে বিভিন্ন ধরনের চোখের মাসেলস আছে। এটা তোমরা উপরের লেভেলে গেলে পড়বা, ইন্টেরিয়র অবলিক মাসেলস, সবগুলো মাসেলস, এখানে 6টা মাসেল আছে, চোখকে ডানে বামে ঘুরাইতে হেল্প করে। সো এই যে চোখের যে কালো অংশটা, হ্যাঁ, একেবারে কুচকুচে কালো যে অংশটা দেখতে পাচ্ছ, এই অংশটার মাঝখানে একটা ছিদ্র আছে। এই পিউপিলের মাধ্যমে আইরিশ হয়ে একবারে লেন্স পর্যন্ত যখন আলোটা যায়, এই যে চোখের লেন্স, এই যে এইটা হচ্ছে উত্তল লেন্স, এইটা হচ্ছে উত্তল লেন্স। এখন এই যে একটা আলোকরশ্মি আমার চোখে যখন আসে, চোখে আসলে পরে একেবারে পেছনে, চোখের পেছনে যে রেটিনা,
এই রেটিনার মধ্যে একটা কোণ সৃষ্টি হয়, আর এই কোণটা হইল বীক্ষণ কোণ। তোমার বইয়ের মধ্যে লেখা আছে বীক্ষণ কোণ, কিন্তু ইমাজিন করাটা খুব ডিফিকাল্ট। এই বীক্ষণ কোণ যত বড় হবে আমরা চোখের সামনে বস্তুটা তত বড় দেখব, আর এই বীক্ষণ কোণ যত ছোট হবে আমরা বস্তুটাকে তত ছোট দেখব। সো এই বীক্ষণ কোণ তৈরি হচ্ছে কোথায়? রেটিনায়। তো রেটিনায় কি আছে যে আমি বুঝতে পারি যে আমি কি দেখলাম? তো চোখের মধ্যে যে আলোকরশ্মিটা আসতেছে, এই আলোকরশ্মিটা সমান্তরালভাবে আমার চোখের লেন্সে যখন পড়ে, এই লেন্সে পড়ার পরে এই লেন্স এটাকে রেটিনায় মিলিয়ে দেয়। তার মানে এটা অবশ্যই উত্তল লেন্স হবে। উত্তল লেন্স ছাড়া এটা কখনোই সম্ভব না। উত্তল লেন্সই এটাকে মিলাইতে পারে। সো উত্তল লেন্স যখন এখানে মিলাই দিল, একেবারে লাস্টে যেই জায়গাটায় আমি টের পাই যেটা আমি কি দেখতে পাচ্ছি, এটা হইলো আমার রেটিনা। তো এটা যদি রেটিনা হয়ে থাকে, হ্যাঁ রেটিনা যদি হয়ে থাকে, তো এই রেটিনার মধ্যে আমি টের পাইলাম। এবার এই যে দুইটা লাল এবং নীল অংশ দেখা যাচ্ছে, এটা হচ্ছে মস্তিষ্ক পর্যন্ত আমার সেন্সেশনটাকে ক্যারি করে যে আমি কি দেখতে পাচ্ছি। এবং এখানে এখানে যে কোণটা সৃষ্টি হবে, এখানে যে কোণটা সৃষ্টি হবে, এটা হচ্ছে বীক্ষণ কোণ। হ্যাঁ, বীক্ষণ কোণ। এইবার তোমাদেরকে একটা ছোট্ট জিনিস দেখাই। এটা তো রেটিনা, তার মানে এই যে চোখের মধ্যে যে তুমি এতগুলা আলোকরশ্মির মতন, মানে এই যে জালের মতো যে অংশ দেখতে পাচ্ছ, এগুলা সবই হচ্ছে আর্টারিয়াল ভেইন, যারা চোখের মধ্যে রক্ত সরবরাহ করতেছে। এবং চোখের এই যে গোল অংশটা, এটা নাম হচ্ছে অক্ষি গোলক। এবং চোখের সবচেয়ে বাইরের লেয়ার স্ক্লেরা, কোরোয়েড এবং রেটিনা। স্ক্লেরা, কোরোয়েড, রেটিনা, একটু পরে ব্যাখ্যা করতেছি। এবং এই যে সোজা আলোকরশ্মি যে আয়সা চোখের সামনে এখানে পড়লো, এইখানে যে কোণটা হবে এটার নাম বীক্ষণ কোণ। এটার নাম বীক্ষণ কোণ। তো এখন একটু পরে আমি তোমাদেরকে ক্যামেরাও দেখাবো। তো এখানে যে এত কিছু বইলা ফেললো, এই এত কিছু বলার পরে আমি এখানে ছোট্ট একটা ব্যাখ্যা দিলাম। তার মানে উত্তল লেন্স আলোকরশ্মিকে প্রধান অক্ষের উপরে যে বিন্দুতে মেলায়, এই বিন্দুটার নাম হচ্ছে প্রধান ফোকাস। প্রধান ফোকাস, বুঝতে পারছি? এবার দেখো অপটিক্যাল ফাইবার কি। সরু ও নমনীয় কাচতন্তু, এটা একেবারে মুখস্থ হয়ে যাওয়ার কথা। সরু ও নমনীয় কাচতন্তু মুখস্থ হয়ে যাওয়ার কথা। কোলন দেখার কাজে নিচের কোনটি ব্যবহৃত হয়? অবশ্যই অপটিক্যাল ফাইবার। ম্যাগনিফাইং গ্লাসে কোনটি ব্যবহৃত হয়? নিশ্চিত উত্তল লেন্স। এবার তুমি পারবা। অপটিক্যাল ফাইবার চুলের মতো চিকন ও নমনীয়, কিন্তু এখানে আছে অনমনীয়। তাহলে এটা চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত হয়, টেলিযোগাযোগে ব্যবহৃত হয়। ইয়েস, রাইট অ্যান্সার 2 ও 3। অপটিক্যাল ফাইবার কোন ধরনের কাজে ব্যবহৃত হয়? টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে, কোলন দেখার কাজে, আলোকরশ্মি বহনে। আলোকরশ্মি বহনে। এখন এটা একটা খুব সেন্সিটিভ জিনিস। দেখো তোমাদের আবার বইয়ে যাওয়া লাগে মাঝে মাঝে, আমার মানে এখানে দেখো এখানে লেখা আছে খুব সুন্দর একটা লাইন, যে আলোক রশ্মিকে বহনের কাজে এটি ব্যবহৃত হয়। তার মানে লেখা আছে, তো লেখা তো বহন না করলে এটা ফাইবার হবে কেমনে? আলোকরশ্মি বহনে ব্যবহার করা হয় না। এটাকে আলোকরশ্মি বহনে ব্যবহার করা হয় না, আলোকরশ্মি বাহিত হয় বলে এটা ব্যবহৃত হয়। লাইনটা হচ্ছে এটা, বুঝাতে পারছি? আচ্ছা যাই হোক, এই যে বইয়ের মধ্যে আছে সেই হিসাবে এখানে রাইট অ্যান্সার 3টাই হবে। তার মানে এটা হবে, এটা হবে, এটা হবে। তো মানব চক্ষু, তো এই যে চোখ তোমাদেরকে যে আমি একটু আগে ব্যাখ্যা করলাম, তো চোখের সামনে, হ্যাঁ চোখের সামনে এই যে লেন্সটা আমি যে বসাবো, চোখের সামনে যে লেন্সটা বসাবো, তো এই লেন্সে উত্তল লেন্স, একটু আগে উত্তল লেন্স, এই যেখানে যেটা দেখলাম এটা কি উত্তল লেন্স না? এই জিনিসটাই কিন্তু এটা, এই জিনিসটাই এটা। আচ্ছা ঠিক আছে, এবার চোখের লেয়ার হচ্ছে 3টা। তো এটা হচ্ছে লাস্ট লেয়ার, এইটা হচ্ছে সেকেন্ড লেয়ার, এরপরে এটা হচ্ছে থার্ড লেয়ার। একটু ফিল করো, সামনে পড়াবো তোমাদের, এত জটিল করে আমি এখন দেখাতে চাচ্ছি না ক্লাসে, এটা তোমরা আবার টেনশন করবা যে কি দেখাচ্ছে এগুলা। আচ্ছা, এটা হচ্ছে স্ক্লেরা, এটা হচ্ছে কোরোয়েড, এটা হচ্ছে রেটিনা। তাহলে আপাতত মনে রাখো
আপাতত মনে রাখো যে এটা হচ্ছে স্ক্লেরা। স্ক্লেরা, তারপরে হচ্ছে কোরোয়েড, তারপরে রেটিনা। এই যে রেটিনা, এই রেটিনার মধ্যে এই রেটিনাটাই হচ্ছে আমার আসল, এবং এই রেটিনা থেকে এই যে আলোক সংবেদী স্নায়ু, এগুলো হচ্ছে অপটিক স্নায়ু। এই অপটিক স্নায়ু চলে যায় ব্রেইনে। ব্রেইনের কোথায়? হাইপোথ্যালামাসে। আমি কি দেখি এটা দেখানোর জন্য। তাহলে এই রেটিনার মধ্যে দুই ধরনের কোষ আছে, আপাতত একটু জানা রাখো। হ্যাঁ, এগুলো আমি ইন্টারমিডিয়েটও পড়াই। তোমরা চাইলে মানব চক্ষু বা হিউম্যান আই ফাহাদ লিখে সার্চ দিতে পারো। কোন কোষ? আরেকটা হচ্ছে রড কোষ। কোন কোষ? রড কোষ। তো এখন কাহিনীটা কি দাঁড়ায়? একেবারে সামনের যে স্বচ্ছ অংশটা আছে এটার নাম হচ্ছে কর্নিয়া। কর্নিয়া, কর্নিয়ার সামনে ব্ল্যাকিশ কালারের যে পার্টটা, একদম ব্ল্যাকিশ কালারের যে পার্টটা, এটার নাম হচ্ছে আইরিশ। এবারে এটার ভিতরে যে ছিদ্রটা আছে, যে ছিদ্র দিয়ে আলোটা প্রবেশ করবে, এটার নাম হচ্ছে পিউপিল। পিউপিল। তার মানে ধরলাম এটা একটা বস্তু। এই বস্তু থেকে আলোকরশ্মি যখন লেন্সে আপতিত হয়, তো এই লেন্সের কাজ কি? এই লেন্সের কাজ হচ্ছে আলোকরশ্মিকে রেটিনার উপরে মিলাইতে হবে, রেটিনার উপরে এইখানে মিলাইতে হবে। তখন এইখানে যে কোণটা হয় এটার নাম হচ্ছে বীক্ষণ কোণ। বীক্ষণ কোণ। তো এই বীক্ষণ কোণ যত বড় হবে এই বস্তু তত বড় হবে। এবং আলটিমেটলি কাহিনীটা হচ্ছে এইখানে যেই বস্তুটা আমরা এখানে দেখি, ঠিক তার একটা অপোজিট বিম্ব এখানে সৃষ্টি হয়, অপোজিট বিম্ব। এবং এই বিম্বটা আমার চোখ বা আমার ব্রেন এটাকে আবার সোজা করে দেখায়। সো মানুষের চোখের সামনে, সামনে এটা একটু ফিল করো। তোমরা চাইলে আমার আগের ভিডিও দেখতে পারো। এটার নাম হচ্ছে কর্নিয়া। কর্নিয়া, তারপরে এখানে যে ছিদ্রটা আছে এই ছিদ্রটার নাম হচ্ছে পিউপিল। তারপরে ব্ল্যাকিশ যে কালারটা আছে, ব্ল্যাকিশ কালার, এটার নাম হচ্ছে আইরিশ। আইরিশ। তারপরে এই যে একটা বিশাল আকার বডিটা, এটার নাম হচ্ছে শ্বেতমণ্ডল। শ্বেতমণ্ডল। আর চোখের 3টা লেয়ার আছে, মনে রাখবা। বাইরের লেয়ারটার নাম হচ্ছে স্ক্লেরা, মাঝেরটা কোরোয়েড, এরপর একটা রেটিনা, এবং রেটিনার মধ্যেই বিম্ব সৃষ্টি হয়। এটাই হচ্ছে লাইট সেন্সিটিভ। এই রেটিনা হচ্ছে লাইট সেন্সিটিভ, মনে থাকবে, এটাই লাইট সেন্সিটিভ। আর এখানে আরেকটু জিনিস জানা রাখো, যে স্নায়ু আমাদেরকে দেখতে সাহায্য করে তার নাম হচ্ছে অপটিক স্নায়ু। অপটিক স্নায়ু, এটাকে ইংলিশে বলা হয় অপটিক নার্ভ। এটাকে ইংলিশে বলা হয় অপটিক নার্ভ। ইংলিশে কি বলে? অপটিক নার্ভ। বুঝতে পারছি? পারা যাবে? থ্যাংক ইউ। ঠিক চক্ষু যখন বুঝবো তাইলে সামনে আরেক ঘটনা চলে আসে, এবং এটার মধ্যে যেই সব লেখা আছে, সিলভার হ্যালাইড, হাইপোদ্রবণ, শাটার, ডায়াফ্রাম, স্যার এগুলো তো বুঝি না। তোমাদের একটা টেনশন আছে, এখানে টেনশন আছে। এটা আবার অনেকে মুখস্থ করে না, ছেড়ে দেয়। আমিও এটা বোঝার পক্ষে আমি না। এটা একটু জাস্ট জানার জন্য। পৃথিবী এখন অনেক আগায় আছে। এটা হইলো কেমন, ঠিক আমার চোখ যেমন শাটার, আমার চোখের যেমন এই যে চোখের পাতা আছে, ঠিক ওর এরকম একটা শাটার আছে। ওর চোখে যেমন আমার পিউপিল আছে, ওরও ডায়াফ্রাম আছে। তারপরে আমার যেমন পেছনে রেটিনা আছে, ওর এরকম ফটোগ্রাফিক প্লেট আছে। তো আমার যেমন বিম্ব হয়, ওরও ভিতরে বিম্ব হয়। তো এটা জানার জন্য এটা একটু করে ছোট্ট করে বোঝা দরকার যে ক্যামেরা বাক্স, এই ক্যামেরা বাক্স হচ্ছে পুরাটা কালো। কালো কেন? পুরোটা কালো কেন? কারণ হচ্ছে অভ্যন্তরীণ প্রতিফলন। এই যে আমি তোমাদেরকে ব্ল্যাক স্লাইডে পড়াচ্ছি যেন রিফ্লেকশন কম হয়। তাহলে এই অভ্যন্তরীণ প্রতিফলন যেটা, এটা ঠেকায়। তার মানে আলো অভ্যন্তরীণ প্রতিফলন রোধ করে। তার মানে লাইট ক্যামেরার মধ্যে যখন ঢুকবে তখন যেন ও হচ্ছে লাইটটা অন্য কোনো দিকে আলো রিফ্লেক্ট করতে না পারে। তারপরে ক্যামেরা লেন্স, এটা কি জিনিস? এটা হচ্ছে আলোটাকে ফটোগ্রাফিক প্লেটের উপরে পড়তে সাহায্য করে।
ফটোগ্রাফিক প্লেট, ওই যে পেছনে যেটা, ওই যে ফিল্ম, যেটাকে ফিল্ম বলতেছি, এটা হচ্ছে বিম্ব, এটা হচ্ছে ফিল্ম, ফটোগ্রাফিক ফিল্ম। ফটোগ্রাফিক ফিল্মে, হ্যাঁ, ফটোগ্রাফিক ফিল্মে আলো নিবন্ধন করে, নিবন্ধন করে মানে হচ্ছে আলোটাকে ওই জায়গাটার মধ্যে সেট করে। আচ্ছা, রন্ধ্র বা ডায়াফ্রাম, রন্ধ্র মানে ছিদ্র, রন্ধ্র মানে ছিদ্র, এই ছিদ্র দিয়ে ক্যামেরার লেন্সের মধ্যে আলো প্রবেশ করে। তারপর শাটার মানে হচ্ছে যেটা দিয়ে মানে আলোর যে আসবে, কতটুকু আসবে, এটাকে বলা হয় শাটার বলতে ও কতটুকু আলোকে রিসিভ করতেছে। এটাকে একটা ইংরেজি শব্দ আছে, আমি ভুলে গেছি শব্দটা, আমি একটু জাস্ট তোমাদেরকে দেখে একটু বলি। এখানে একটা শব্দ আছে, শব্দটা হইল এক্সপোজার। এই এক্সপোজার, হ্যাঁ, এই এক্সপোজারটাকে ফিক্স করে। শাটারের কাজ হচ্ছে ও খোলা বন্ধ হওয়া, খোলা বন্ধ হওয়া, খোলা বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে, নিয়ন্ত্রণ করে। ও সেটার ব্যাখ্যা বইয়ের মধ্যে আছে। পর্দা তো পর্দাই ফটোগ্রাফিক ফিল্ম, এই ফিল্মের মধ্যে এসে লাইট আলোটা এসে পড়লে সিলভার হ্যালাইডের দ্রবণটা একটু গলে যাবে। সো আলোকচিত্রকে এই প্লেট কি করে, ইমেজ ক্যাপচার করবে, ইমেজ ক্যাপচারিং। আর পর্দা হচ্ছে প্লেস, মানে ইমেজ ক্যাপচারিং করতেছে পর্দার উপরে আলোটা পড়তেছে, যার উপর আলো পতিত হয়, আলো পতিত হয়। আর স্লাইড তো হচ্ছে আমি একটু পরে মানে নেগেটিভ, যেটা নেগেটিভটাকে হাইপোদ্রবণে ডুবাইয়া পজিটিভ করব, এটা হচ্ছে স্লাইড। সো স্লাইড হচ্ছে হাইপোদ্রবণে ডুবিয়ে, হাইপোদ্রবণে ডুবিয়ে। এইটা হইলো ওই যে স্টুডিওর মধ্যে ছবি তোলার পরে যেটাকে, বা এটা অনেক আগে ছিল, অনেক আগে, এখন আছে কিনা আই এম নট শিওর, ডুবিয়ে নেগেটিভ টু পজিটিভ হয়। নেগেটিভ হচ্ছে ওই যে ব্ল্যাকের মধ্যে এক্সরের কালার মতো, হ্যাঁ, নেগেটিভ টু পজিটিভ হয়। আমি আসলে বাংলা লিখতে পারছি না, নেগেটিভ টু পজিটিভ হয়। বিষয়টা কেমন, এই বিষয়টা এমন বোঝার জন্য একটা ছোট্ট ভিডিও আমরা একটু দেখি, এটা একটু ফিল করি। হ্যাঁ, এইটা মনে করো যে কেমন হয় জিনিসটা, একটা সিম্পল একটা জিনিস চিন্তা করো। মনে করো আমি একটা আমি একটা হচ্ছে ভিডিও বোঝানোর চেষ্টা করি। এটা হচ্ছে একটা ডিজিটাল ক্যামেরা। তো ওর এই ডিজিটাল ক্যামেরা আর ওটা কিন্তু এক না, এটা হচ্ছে মেমোরি কার্ড, এটার মধ্যে সেভ থাকে। আমি এখন ডিজিটাল ক্যামেরা না মানে ওইটার মতন পাচ্ছি না আর কি। তো এটা হচ্ছে আমার অ্যাডজাস্টমেন্ট বাটন, আর আমরা হচ্ছে এগুলো হচ্ছে মানে একদম ডিজিটাল ক্যামেরা, যদি এটাকে রিফ্লেক্ট করে না। আমি একটু বোঝানোর জন্য তোমাদেরকে বলতেছি। তো তোমার এটা হচ্ছে ভিউ ফাইন্ডার, তো ভিউ ফাইন্ডার হচ্ছে তুমি এটা দিয়ে দেখবা। আর ওই যে এখানে কোনো একটা কারেন্টের মধ্যে হচ্ছে মানে এটা একটা জাস্ট বসে ফ্ল্যাশ দেওয়া হয়, যেন যার উপরে লাইটটা দিচ্ছি আমি ওর উপরে যেন লাইটটা পড়ে। আর এটা এখন এলসিডি স্ক্রিন, দেখা যায় ওখানে কি হয়। তুমি চাইলে ভিউ ফাইন্ডার দিয়ে দেখতে পারো, আর ফ্ল্যাশ শো যেটা আছে সেটা দিয়ে লাইট ফালাইতে পারো। আর এটা হচ্ছে মডেল ডায়াল, মুড ডায়াল। এই মুড ডায়াল হচ্ছে যে আমি এটাকে ঘুরাইয়া বিভিন্ন ধরনের মুড ফিক্স করতে পারি। তো যদিও আমি এটাতে এত বেশি এক্সপার্ট না, আমি এগুলো পারিও না, এগুলো যারা ফটোগ্রাফি করে ওরা ক্যামেরাটাকে বোঝে, এটার ব্যাপারে আমার জ্ঞান একেবারেই সীমিত। যারা ফটোগ্রাফি করে ক্যামেরার কোন আলোতে কেমন লাইট নিতে হবে, কিভাবে উপযোজন করতে হবে বা ফোকাসিং করতে হবে ওরা জানে। তো ইউজুয়ালি এই যে উপরের যেটা, এটা হচ্ছে ফ্ল্যাশ। এই ফ্ল্যাশটা দিয়ে আলো যার উপরে মানে আমি যার ছবিটা তুলবো তারকে এক্সপোজ করা হয়, যেন এই লাইটটা এখানে আসে এবং ও এটাকে ক্যাপচার করতে পারে। তো আমি মোটামুটিভাবে এখানে যে ট্রাইপড সহ ক্যামেরা দেখানোর চেষ্টা করতেছি, বাট তোমাদের বইয়ে যেটা আছে ইটস নট দিস। তো ধরো আমি একটা ছবি তুলবো, তো এখন একটা ছবি তুলবো যে আমি একটা ওর সামনে তাক করলাম, তাক করার পর একটা পাখির ছবি তুলবো। তো আমি হচ্ছে যখন ছবিটা তুলবো ক্যামেরাটা রাখবো, ওই পাখির আলোটা কিন্তু ক্যামেরার লেন্সে ঢুকবে। তো পাখির আলো যখন ক্যামেরার লেন্স দিয়ে ঢুকবে তখন এই ইনকামিং লাইট ফ্রম দ্য বার্ড কামিং
আইসা একেবারে এই যে ক্যামেরার লেন্সে ঢুকলো। ক্যামেরার লেন্স দিয়ে ঢুকে এখানে অনেকগুলো লেন্স আছে, লেন্সগুলো জায়গা মতো চেঞ্জ করতে পারে, অ্যাপাচার পরিবর্তন করতে পারে। সো এখানে ডায়াফ্রাম আছে, যে ডায়াফ্রাম লাইটটাকে কন্ট্রোল করে ফিল্মে নিয়ে আসবে। যদিও এটা আধুনিক ক্যামেরা, তোমার বইয়ে কিন্তু আধুনিক ক্যামেরা না, অ্যাকচুয়াল ক্যামেরা হচ্ছে এটা। তো এই যে ডায়াফ্রাম আসলো, এই ডায়াফ্রামে আসার পরে এটা একেবারে পিছনে গিয়ে লাস্টের দিকে যেই অংশটুকু আছে সেখানে আমরা ক্লিক করি। তো আপাতত এইখানকার যে দৃশ্যপট দেখানো হইল, এই দৃশ্যপট আর তোমার বইয়ের দৃশ্যপট এক না, বইয়ের দৃশ্যপটটা এক না। আচ্ছা, বইয়ের যে দৃশ্যপট সেই দৃশ্যপটটা হচ্ছে এই যে এখানে, তোমার বইয়ের দৃশ্যপটটা হচ্ছে এখানে, এখানে এটা একটু রাখি, এই যে এটা। সো এটা হচ্ছে একটা সিম্পল জিনিস। এখানে তোমরা মনে রাখবা যে একটা ক্যামেরার টোটাল অংশ 7টা। আচ্ছা, এই লাইনটা পড়ার পরে যে অংশটুকু তুমি একটু মাথায় রাখবা সেটা হলো ডায়াফ্রামের সাহায্যে প্রতিবিম্বটি প্রয়োজন মতো উজ্জ্বল করা হয়। ইমেজ যা আমি নিচ্ছি এটার ফোকাসিং করবো আমি কি দিয়ে? ডায়াফ্রাম দিয়ে। ঘষা কাচের পর্দা সরিয়ে শাটার বন্ধ করা হয়। কেন? শাটার মানে হচ্ছে আমি আর আলো নিব না, আমার আলো নেওয়া বা আলো গ্রহণ করাটা শেষ, আমি শাটার দিয়ে বন্ধ করে দিলাম। এবার যেইখানে ওই যে প্লেটে মানে স্লাইডটা বসানো হয়েছে সেইখানে এসে আলোটার নেগেটিভ হবে, মানে ছবিটা নেগেটিভ হবে। কেমনে? ওই যে আপাতিত হয়ে কি হইলো? এক্সপোজার হইলো, এক্সপোজার। এক্সপোজারের পরে প্লেটের মধ্যে সিলভার দ্রবণ আছে, হ্যাঁ, সিলভার, সিলভার, এটা একটু মাথায় রাখবা। এজি, এটা হচ্ছে সিলভারের দ্রবণ থাকে। তো আলোর উপস্থিতিতে এই সিলভারের সাথে ওর একটা কেমিক্যাল রিয়াকশন হবে, অর্থাৎ এটা অংশটুকু গলে যাবে। তো গলে যখন যাবে তখন এটা ডেভেলপার নামক এক প্রকার রাসায়নিক দ্রবণে ডুবিয়ে রাখতে হয়। তো যতটুকু আলো ডেভেলপারে পড়লো সেইটার সিলভার হ্যালাইড ডেভেলপের বিজারণ বিক্রিয়া হবে, এবং যতটুকু সিলভার এটা রূপার মানে রূপার ধাতুতে পরিণত হবে। ধাতুতে পরিণত হইলে ওই অংশটুকু তত উজ্জ্বল দেখা যাবে। এরপরে ওকে হাইপোদ্রবণে, হাইপোদ্রবণ মানে সোডিয়াম থায়োসালফেট, এটার সংকেত হচ্ছে Na2S2O3, হাইপো। এই দ্রবণে যখন ডুবানো হয় তখন নেগেটিভ অংশটা পজিটিভ হয়, অর্থাৎ যতটুকু নেগেটিভে আলোটা উজ্জ্বল ছিল সিলভার হ্যালাইড গলে গেছে, এটা হাইপো দ্রবণে ডুবাইলে ওই অংশটুকুর ইমেজ বসে যায় আর বাকি অংশটুকু ব্ল্যাক থাকে। অতঃপর পরিষ্কার পানি দিয়ে প্লেটটি ধুয়ে ফেলা হয়, এভাবে প্লেটে লক্ষ্যবস্তুর একটি নেগেটিভ চিত্র পাওয়া যায়। এই যে প্রথমে আমি নেগেটিভ পাইলাম, এই নেগেটিভ থেকে পজিটিভে মুদ্রিত করার জন্য সিলভার হ্যালাইড লবণের দ্রবণে প্রলেপ দেওয়া ফটোগ্রাফের কাগজ স্থাপন করে অল্প সময়ের জন্য নেগেটিভের উপরে আলোক সম্পাদ করতে হয়, মানে এক্সপোজার দিতে হয়। ফলে পূর্বের মতো হাইপোর দ্রবণে এটা ডুবাইলেই পরিষ্কার পানিতে ধুয়ে পজিটিভ পাওয়া যাবে। প্রথমে যে এক্সরে কাগজের মতো নেগেটিভ পাওয়া যায়, এরপরে এটাকে হাইপো দ্রবণে ডুবাইয়া একটু নাড়া দিতে হয়, পজিটিভ একটা দৃশ্য আসে। এই ঘটনা হচ্ছে 1900 আমলের। আর এখন আমরা ছবি যেটা তুলি সেটা ডিজিটাল ক্যামেরায় তুলি। সো ওই ডিজিটাল ক্যামেরার অংশটুকু তো তোমাদেরকে দেখাইলাম, যদিও পরীক্ষায় আসলে ডিজিটাল ক্যামেরা আসবে না, পরীক্ষায় এইটাই আসবে। তাই এই অংশটুকুই তোমরা দেওয়ার চেষ্টা করবা। আর তোমাদের মানুষের চোখের যে অংশটুকু, চোখের যে অংশটুকু, এখানে কোন কোন এমসিকিউ আছে দেখো। 1 নাম্বার, অক্ষিগোলকের বাইরের সাদা অংশের নাম শ্বেতমণ্ডল, এবং ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে বাহিরের বিভিন্ন প্রকার অনিষ্ট হতে রক্ষা করে এবং চোখের আকৃতি ঠিক রাখে। চোখের আকৃতি কে ঠিক রাখে? শ্বেতমণ্ডল, শ্বেতমণ্ডল। আচ্ছা, তারপরে কোরোয়েড, এটা সেকেন্ড লেয়ার। কর্নিয়া হচ্ছে সামনের স্বচ্ছ অংশ, এই অংশ স্বচ্ছ, যেখানে দাগাচ্ছি সেটা ইম্পর্টেন্ট। কোরোয়েড, এটা হচ্ছে শ্বেতমণ্ডলের ভিতরের গায়ের আচ্ছাদন, এবং মাথায় রাখতে হবে এই কোরোয়েড কালো রঙের। তারপর আইরিশ, এটা হচ্ছে মানে কর্নিয়ার পেছনে, হ্যাঁ, এটা একটা অস্বচ্ছ পর্দা, এখানে বিভিন্ন কালার হয়ে থাকে। এই যে মানুষের চোখের যে কালো অংশটা, এই কালো অংশটার পাশের যে অংশটুকুর নাম হচ্ছে আইরিশ, এগুলো বিভিন্ন কালারের হইতে পারে, এবং সবচেয়ে বিউটিফুল কালার হচ্ছে নীল, আমাদের এগুলো হচ্ছে বাদামি কালো। মণি বা তারারন্ধ্র, এটা এটা হচ্ছে কর্নিয়ার কেন্দ্রস্থলে অংশ বিশিষ্ট একটা ছিদ্রপথ। তাহলে এই যে পিউপিল বা মণি, এটাই হচ্ছে ছিদ্র, এটা মাংসপেশি সংকোচন প্রসারণে তারারন্ধ্রের আকার পরিবর্তিত হয়।
আর রেটিনা হচ্ছে সবচেয়ে দামি জিনিস। এটা কি? এই রেটিনার উপর আলো পড়লে স্নায়ুতন্ত্রে এক প্রকার উত্তেজনা সৃষ্টি হয়, মস্তিষ্কে দর্শনের অনুভূতি জাগায়। দর্শনের অনুভূতি কে জাগায়? এইটার নাম হচ্ছে অপটিক স্নায়ু। আর আমরা যে কান্নাকাটি করি, আমাদের কান্নাকাটিটা হচ্ছে অ্যাকুয়াস হিউমার। আর ভিতরের যে জলীয় পদার্থটা আছে এটার নাম হচ্ছে ভিট্রিয়াস হিউমার। আমরা যে কান্নাকাটি করি, কারণ হইলো আমরা যে কান্নাকাটি করি অ্যাকুয়াস, এইটা হচ্ছে অ্যাকুয়া। অ্যাকুয়া শব্দের মানে জল, চোখের জল। নিজ দায়িত্বে ঠান্ডা মাথায় ক্যামেরা আর চোখের যে পার্থক্য পড়বা, এটা পরীক্ষায় আসবে। 100% সিকিউ। যা পড়াইছে এর বাইরে আসবে না, এখানেই শেষ। এরপরে তোমরা আমার স্লাইডের যে ম্যাটেরিয়ালগুলো আছে এই ম্যাটেরিয়ালগুলোর একটু স্টাডি করবা। তোমাদের স্টাডির জন্য আমি দিচ্ছি মানব চক্ষুর প্রধান অংশ কয়টা। এই যে যখন এই সংখ্যামূলক প্রশ্ন আসে, দেখো মানব চক্ষুর প্রধান অংশ তোমার বইয়ে মানব চক্ষুর প্রধান অংশে দেখো কি দেওয়া আছে, 1 2 3 4 5 6 7 8 9। তো গুনছি 9টা। এরকম প্রশ্ন পরীক্ষায় আসে, মানব চক্ষুর প্রধান অংশ হচ্ছে 9টা, কিন্তু আসলে 9টা না, অনেক আছে। এগুলো জাস্ট আলাপ করার জন্য লিখছে। মানব চক্ষুর প্রধান অংশ কয়টা? 9টা। এটা জাস্ট একটু আলাপ করার জন্য। আচ্ছা, নিচের কোন অংশটি চক্ষুকে বাইরের বিভিন্ন প্রকার অনিষ্ট একেবারে এই লাইন এখানে লেখা আছে, কোনটা অনিষ্ট? এই যে দেখো আমি দাগাই দিছি, অনিষ্টতে রক্ষা করে কে? শ্বেতমণ্ডল। পরীক্ষায় আসবে এটা। এটা হচ্ছে শ্বেতমণ্ডল। শ্বেতমণ্ডলের সামনের অংশ। তুমি দেখো সেম শ্বেতমণ্ডলের সামনের অংশ, এই যে এই লাইন, শ্বেতমণ্ডলের সামনের অংশকে কি বলে? কর্নিয়া। তাহলে শ্বেতমণ্ডলের সামনের অংশ হচ্ছে কর্নিয়া। এইসবই প্রশ্ন, একদম বইয়ের প্রশ্ন, বৃত্তি পরীক্ষা এগুলাই আসবে। নিচের কোনটি স্থান ও লোক বিশেষে বিভিন্ন রঙের হয়? অবশ্যই আইরিশ। কেমনে? সেম এই লাইনটাই লেখা আছে। এই যে কই জানো আইরিশ কথা, এই যে সেম এই লাইনটা স্থান ও লোক বিশেষে বিভিন্ন রঙের হয়, আইরিশ। তারপরে কোনটি মস্তিষ্কের দর্শনের অনুভূতি জাগায়? দর্শনের অনুভূতি জায়গায় হচ্ছে রেটিনা। একেবারে এই লাইনটা এখানে লেখা আছে, মস্তিষ্কে দর্শনের অনুভূতি জায়গায় কে? রেটিনা। এগুলাই প্রশ্ন। ক্যামেরার ফিল্মের উপর কিসের প্রলেপ থাকে? ক্যামেরার ফিল্মের উপরে সিলভার হ্যালাইডের প্রলেপ থাকে, সিলভার হ্যালাইড। তোমরা আবার টেনশন করো না, হ্যালাইড মানে হচ্ছে সিলভার ফ্লোরাইড, সিলভার আয়োডাইড, সিলভার ক্লোরাইড। এটা সিলভার হ্যালাইড, সোডিয়াম হ্যালাইড না, সিলভার হ্যালাইড। এবং এইটার ল্যাটিন নাম হচ্ছে আর্জেন্টাম। এটা ল্যাটিন নাম আর্জেন্টাম। এরপরে বাকিটা তোমার মাই ডিয়ার। আমি এখানে যা যা লিখে দিছি নিজ দায়িত্বে পড়বা। আমি এগুলো বলে দিব না। নাও ইটস ইয়োর টার্ন। ডোন্ট ডিপেন্ড ফুললি অন এ টিচার। এটা নিজের উপরের বিশ্বাস করো। আমি যে বেসিকটুকু পড়াই দিছি, এই বেসিকটুকুর উপর ভিত্তি করে এখানে যতগুলো সিকিউ আছে এই সিকিউ নিজে সলভ করবা, আমি সলভ করে দিব না। কথা ক্লিয়ার? নিজেরা সলভ করবা, এবং এইটাই লাস্ট সিকিউ। থ্যাংক ইউ সো ভেরি মাচ। তোমাদের উন্নতি হোক, তোমরা লেখাপড়া করো, তোমরা মানুষের মতো মানুষ হও, এই কামনা করি। আমি আছি তোমাদের সাথে ইনশাআল্লাহ। তোমরা আগায় যাও, আমাদের সাথে যুক্ত হও, আমাদের কাছে পড়ো, আমরা পড়াবো তোমাদের। দ্যাট ইজ মাই উইশ। থ্যাংক ইউ সো ভেরি মাচ।